সকালবেলা গভীর ঘুমে আচ্ছন্ন। তখন বালিশের নিচে থেকে ফোনটা বেজে উঠল। একরাশ বিরক্তি নিয়ে ফোনটা হাতে নিলাম। স্ক্রিনের সামনে আলিফ নামটা ভেসে ওঠে। আপনাদের বলে রাখি, আলিফ আমার ছোটবেলার বন্ধু। সে ঢাকায় থাকে। আলিফ ঢাকায় থাকায় আমি বাড়ি থেকে পড়াশোনার জন্য তার কাছে আসলাম। বুঝতে আর বাকি নেই কিসের জন্য ফোন দিয়েছে। তাও বিরক্তকরভাবে ফোনটা রিসিভ করলাম। রিসিভ করতেই আলিফ রেগে এক নিঃশ্বাসে বলতে লাগলো, কিরে মামা, বুঝলাম না, ফোন রিসিভ করতে এতক্ষণ লাগে? সেই কখন থেকে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি, এদিকে তোর আসার কোনো নাম নেই। আজ বেটা কলেজের প্রথম দিন। আরে মামা আসতে, ঘুমাচ্ছিলাম তাই টের পাইনি। তুই 5 মিনিট দাঁড়া, আমি ফ্রেশ হয়ে আসি। ওকে, তাড়াতাড়ি আয়। এই বলে আলিফ ফোনটা কেটে দিল। আমিও চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হতে হতে আপনাদের পরিচয়টা দিয়ে ফেলি। আমি জাকির হাসান, অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। শুনেছিনি তো, আজ কলেজের প্রথম দিন। একটা ম্যাচে থাকি, ছোটোখাটো একটা পার্ট টাইম আর টিউশনি করে চলি। পরিবার বলতে কেউ নেই, ছিল এক সময়, তবে এখন তাদের সাথে আমি নেই। একটা অপবাদে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি অপবাদ তা গল্পের সাথে থাকলেই বুঝতে পারবেন। যাই হোক, আপনাদের পরিচয় দিতে দিতে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি ব্যাগটা নিলাম। সময় নেই হাতে, তাই আর সকালে নাস্তা করলাম না, ক্যান্টিন থেকে খেয়ে নিব। রাস্তার মোড়ে গিয়ে দেখলাম আলিফ দাঁড়িয়ে আছে। তারপর দুজন মিলে হাঁটতে হাঁটতে কলেজের দিকে রওনা দিলাম। কলেজের নিকটে নিকটে হওয়ার কারণে হেঁটেই যাচ্ছি। কিছুক্ষণ পর কলেজের গেটের সামনে আসলাম। বুকটা কেমন জানি ধুকধুক করছে। কলেজের প্রথম দিনের অবস্থা জানেনি তো, সবার কাছে ভয়ের পূর্বাভাস। কলেজে ঢুকে চারদিকে চোখ বোলাতেই লাগলাম। ভীষণ সুন্দর কলেজের ক্যাম্পাসটা, চারদিকে নতুন স্টুডেন্টদের সমারোহ। যাই হোক, আমি আর আলিফ ক্যান্টিনে গিয়ে নাস্তা করে ক্লাসে গেলাম। ক্লাসের সব স্টুডেন্টরা আমার দিকে কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। থাকবেই বা না কেন, আমার শরীরের সব কম দামি পোশাক আশাক, সবাই নতুন দামি দামি জামা কাপড় পরে এসেছে। অনেকে দেখলাম কানাঘুষাও করছে। দেখ কি খ্যাত, এভাবে এত বড় কলেজেও আসে। তাদের কথা শুনে আমি কিছু মনে করিনি। এখানে এসেছি নিজের পায়ে দাঁড়াতে। কারো কথায় কষ্ট পেলে হয়তো আমাদের মতো অসহায়রা সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে না। মন খারাপ করিনি তাদের কথা শুনে। আলিফ ব্যাপারটা বুঝতে পেরে আমারে আশ্বাস দিয়ে বলে আলিফ আমি আমার জীবনের কাহিনী সব জানে। দোস্ত, মন খারাপ করিস না, এরা সবাই বড় লোকের সন্তান। আমাদের মতো মধ্যবিত্তদের টিকে থাকার সংগ্রাম তারা উপলব্ধি করতে পারে না। আমি বললাম, আরে দোস্ত, আমি কিছু মনে করিনি। এভাবে ঘন্টাখানেক পর একজন শিক্ষক আসলেন। প্রথম দিন তাই আর কোনো পড়া হয়নি, শুধু পরিচয় পর্ব। স্যার নিজের পরিচয় দিয়ে আমাদের পরিচয় জানতে চাইলেন। একে একে সবাই পরিচয় দিতে লাগলো। এবার আমার পালা। আমিও পরিচয় দিলাম। মনে হয় কেউ সরেনি। আমি তো আর বড়লোকের সন্তান না। যাই হোক, এভাবে সকল স্যার ম্যাডামদের পরিচয় দিয়ে ক্লাস শেষ হয়। তারপর আমি আর আলিফ ক্লাস থেকে বের হই। আমি আলিফকে বলতে লাগলাম, দোস্ত, ব্যাপার কি, কোনো সিনিয়রদের র্যাক দেখতে পাই না? কলেজে মনে হয় কোনো র্যাক ট্যাক নেই। মনে হয় তাই হবে, তবে শুনছিলাম বড় লোকের মেয়েরা পুরো কলেজ শাসন করে। আলিফ বলে শেষ না করতে কে যেন, এই সাদা আর কালো শার্ট এদিকে। আবার আলিফ থেমে গেলাম, কেননা আমার আর আলিফ সাদা কালা শার্ট পরিধান করেছে। তাকে দেখে কয়েকটা মেয়ে গাছের নিচে বসে আছে। আমাদের হাত দিয়ে ইশারা করলো যেতে। মনে মনে ভাবলাম সিনিয়র হবে হয়তো, গিয়ে দেখি কি বলে। ঝামেলা করার কোনো দরকার নেই, এমনিতে মেয়েদের কারণে আজ আমি পরিবার ছাড়া, তাই তাদের নিকটে গেলাম। যাওয়া মাত্রই একটা মেয়ে আমার আর আলিফকে ঠাস ঠাস করে দুটো চড় মেরে বলতে লাগলো, কিরে, কলেজে এসে ভাব নিস, সিনিয়রদের সালাম দিতে হয় জানিস না? আর কখন থেকে ছিলাম, আসতে এত লেট করলি কেন? দেখতে তো পুরোই ক্ষেত লাগছে। বলে আবার চট দেওয়ার জন্য হাত ওঠাতে একটা মেয়ে আসলো। মেয়েটা দেখে একদম হুড়পড়ির মতো। যাই হোক, আমি তো মেয়ে দেখতে আসিনি, পড়তে এসেছি। মেয়েটা এসে বলতে লাগলো, কি রে নীলা, কি হয়েছে? তখন নীলা মানে চট দেওয়া মেয়েটা বলল, আর বলিস না জাকিয়া, সিনিয়রদের সম্মান করে না, সালাম না দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। তখন জাকিয়া বলতে লাগলো, কি রে, দেখে তো নতুন স্টুডেন্ট মনে হয় তোদের, আসতে না আসতে হিরোগিরি দেখাস? আসলে আপু ওনাদের দেখতে পায়নি, তাছাড়া কলেজের নিয়মও জানে না। তাই আপু সরি, মাফ করে দেন।
কাল থেকে সব মেনে চলবো। মাপ চেয়ে নিয়েছি, এমনিতেই ঝামেলা করার ইচ্ছে নেই। বহু দূর থেকে এসেছি, মেরে দিলেও কিছু করতে পারবো না। তখন জাকিয়া বলল, দেখে তো তোকে ভালো মনে হচ্ছে। নাম কি? জাকির হাসান। জাকিয়া মনে মনে ভাবলো, ও মা, আমার নামের সাথে তো পুরোই ম্যাচিং। চেহারাটাও নিষ্পাপ, একদম বাচ্চাদের মতো লাগছে। বাহ, থাকিস কোথায়? পরিবারে কে কে আছে? তখন আমি বললাম ম্যাচে থাকি। আমি এতিম, কেউ নেই আমার। এতিম বললাম কারণ আমার আসল পরিচয় দিলে আবার ঝামেলা হতে পারে। তাছাড়া আমি আমার আগের জীবনটার কথা ভাবতেও চাই না। মন খারাপ করে কিভাবে চলিস? টিউশনি করে। এখন আপনার সব জানা হয়েছে, আমাকে এখন যেতে হবে। আচ্ছা যা, আর কলেজে ভালো হয়ে চলবি। আমাদের হাতে পুরা কলেজ। এখন বাড়ি যা। তারপর আমি আর আলিফ ম্যাচের দিকে আসতে লাগলাম। আমরা আসার পরই নীলা জাকিয়াকে বলল, কি রে জাকিয়া, তুই ছেলেটাকে ছেড়ে দিলি কেন? দেখ, ছেলেটা দেখে অনেক ভদ্র মনে হয়, চোখে দিকে তাকালে কোথায় যেন হারিয়ে যায়। তাছাড়া ওকে দেখে আমি এই বলে থেমে যায়। মনে মনে বলে, ইস, আরেকটু হলেই বলে ফেলতাম, পরে আবার শয়তান্নিরা আমায় খ্যাপাইতো। ওকে দেখে তো আমি ক্রাশড। মানে কি জাকিয়া? আরে মানে কিচ্ছু না। বুঝি, সবই বুঝি। আমার বান্ধবীর দিলে শুধু ছেলেটার নাম ধুক 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 করছে। দেখ, তোকে এত বুঝতে হবে না, চল এখন বাড়ি যাই। চল। তারপর তারা বাড়ি চলে যায়। এদিকে আমি আর আলিফ বাড়ির দিকে আসতে লাগলাম। তখন আলিফ আমাকে বলে, শোন জাকির, এই মেয়ে মানে জাকিয়ার সাথে কোনো ঝামেলা করিস না। এরা যেভাবে বলবে সেভাবেই থাকবি, কারণ বাপ এলাকার মেয়র, সবাই ওনার কথাই চলে। কেউ জাকিয়ার সাথে ঝামেলা করলে কলেজ থেকে বের করে দেয়, সাথে জেলেও ভরে পিটুনি দেয়। তখন আমি বললাম, দেখ দোস্ত, তুই জানিস আমি কেমন, এসব ঝামেলায় কখনো জড়াবো না। এমনিতেই এখন পরিবার ছাড়া। আমি জানি তুই কোনো ঝামেলা করবি না। তারপর আলিফ তার বাড়ি চলে যায় আর আমি ম্যাচে চলে আসি। এসে রান্না করি, তারপর ফ্রেশ হয়ে খাবার খাই। আজকে বিকেলে টিউশনে নেই, 2টা ছাত্রী পড়াই। তারা আজ কোথাও জানি বেড়াতে গেছে, তাই আজ টিউশনিতে না গিয়ে ঘুমিয়ে পড়ি। এভাবে কতক্ষণ ঘুমানোর পর আলিফ কল দেয়। কল রিসিভ করার পর আলিফ বলতে লাগলো আজ বিকেলে একটু নদীর পাড়ে ঘুরতে যাবে। তাই আমিও রাজি হয়ে গেলাম। মনটা একটু বিষণ্ণ লাগছে। গিয়ে দেখি আলিফ রাস্তার মোড়ে আমার জন্য ওয়েট করছে। তারপর দুজন মিলে হাঁটতে হাঁটতে নদীর তীরে যাই। সুশীলত ঠান্ডা বাতাসে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো অবস্থা, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। এভাবে কিছুদিন ঘোরার পর আলিফের ফোনে বাড়ি থেকে কল আসে, তাই সে চলে যায়। আমি গিয়ে একটা বেঞ্চে বসলাম। আলিফ বলেছিল চলে আসতে, আমি না করে দিয়েছি। বললাম সন্ধ্যা পর্যন্ত ঘুরবো। আর তখনই মনে পড়তে লাগলো পুরোনো দিনের গল্পগুলো। একটা সময় আমার সব ছিল, বাবা মায়ের আদরের আর বোনের দুষ্টুমি, একটা ভাই ছিলাম। আর একটা মিথ্যা অপবাদ আমার জীবনটাকে এলোমেলো করে দিয়েছে। কি অপরাধ করেছিলাম আমি, যার জন্য মিমাপো আমাকে এত বড় একটা অপবাদ দিয়েছিল? এসব পুরনো কথা ভাবছি, কখন যে চোখ ভিজে উঠলো টেরই পায়নি। ঝর্ণার মতো অশ্রু জল গড়িয়ে পড়ছে। তখনই অনুভব করি কাঁধে কারো হাত। পেছনে তাকে দেখি জাকিয়া আপু। চমকে উঠলাম। ওনাকে এখানে দেখে, কি করে উনি এখানে? তাই তাড়াতাড়ি হাত দিয়ে চোখের পানি মুছে উঠে দাঁড়ালাম। তারপর আপুকে সালাম দিলাম। সিনিয়র বলে কথা, না হলে আবার কলেজে গিয়ে কেলানি দেবে। আপু সালামের উত্তর নিয়ে বলল, কি রে, এখানে কি করিস আর কান্না করছিস কেন? আরে কই আপু, কই কান্না করছি, চোখে যেন কি পড়েছে তাই আর কি। আর আপু আপনি এখানে কি করেন? আমি তো ঘুরতে এসেছি। আমিও ঘুরতে এসেছি, সব ঠিক আছে, বাট আর আমাকে আপু বলে ডাকবি না, নাম ধরে ডাকবি, কেমন? আর আপু তা কি করে হয়, আপনি আমার সিনিয়র, তাই আপু বলেই ডাকবো। এই কথা শুনে যাকে রেগে আমার কলার ধরে বলল, তোকে ডাকতেই হবে, নাহলে মেরে এখানেই পুঁতে ফেলবো। কি বজ্জাত মেয়ে রে বাবা। তাই ভয়ে বললাম, আচ্ছা 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 আপু, ঠিক আছে। এ রে খাইছে, আবার কি বললাম। তখন আপু তেলে বেগুনে জ্বলে উঠল। তারপর আমার গালে ঠাস ঠাস করে 2টা চর দিয়ে বলতে লাগলো, কি রে, তুই ফাইজলামো করিস আমার সাথে? সরি জাকিয়া, আর বলবো না, তাড়াতাড়ি বললাম। আচ্ছা, মনে থাকে যেন, প্রথম দিন তাই মাফ করে দিলাম। নেক্সট টাইম যদি ভুল করিস তাহলে কি যে করব আমি নিজেই জানি না। তারপর আপুর সাথে সন্ধ্যা পর্যন্ত ঘুরলাম। যখন চলে আসতে যাব তখনই আপু আমাকে বলতে লাগলো,
ওই দাঁড়া, তোর বাড়ির ঠিকানা আর নাম্বারটা দিয়ে যা। আপনাকে নাম্বার দিব কেন? কিরে, আমার কথা অমান্য করিস? আমার এলাকায় থাকিস, আবার আমার লগে হিরোগিরি? বলে মারতে আসে। আমি তখন বললাম, হ্যাঁ হ্যাঁ রে দাঁড়ান, আমি তো মজা করছিলাম। তারপর সব দিয়ে দিলাম। তখন জাকিয়া বলে, তোকে কিভাবে সাহায্য করতে হয় ভালো করে আমার জানা আছে। ওকে এখন সোজা বাড়ি যাবি, রাত্রে ঘর থেকে বাহির হবি না। আচ্ছা বলে চলে আসে তাকে। আস্তে আস্তে ভাবতে লাগলাম, এই মেয়ের মতিগতি ভালো লাগছে না। প্রথম দিন থেকে আমার সাথে লেগে আছে। বড় লোকের দোলালি মনে হয়, কিছু বললেই অবস্থা খারাপ করে দিবে। এসব ভাবতে ভাবতে মেসে চলে আসলাম। তারপর কিছুক্ষণ পড়াশোনা করে ঘুমাতে গেলাম। তখন ফোনটা বেজে ওঠে। ভাবলাম এখন আবার কে কল দিল। দেখি রং নাম্বার। শরীর ক্লান্ত লাগায় বিছানায় শুয়ে পড়ি। মোবাইলটা সাইলেন্ট করে ফেলি। এমনিতেই অচেনা নাম্বার থেকে কল আসলে রিসিভ করি না। তারপর সকালে উঠে নাস্তা করে কলেজে যাই। কলেজের গেট দিয়ে চেয়ে দেখি কেউ নাই। মনে মনে ভাবলাম, যাক বাঁচলাম, না হলে আবার আপু এসে ঝামেলা করতো। এসব ভেবে কিছুটা সামনে যেতেই কে যেন পেছন থেকে কলারটা টান দিয়ে দেয়। টান দেওয়ার কারণে থেমে যায়। পেছনে ফিরে তাকাতেই দেখি জাকিয়া আপু। চোখের দিকে তাকানো যাচ্ছে না, রাগের কারণে চোখ ছোট লাল হয়ে গেছে। তারপর আমি কিছু না বলে টাস করে দুটো চর মেরে দিল। কলার ধরে টানতে টানতে কলেজের পুকুর পাড়ে নিয়ে গেল। আমি শুধু বেকুবের মতো গায়ে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলাম। ভাবছি এখনো কিছু করিই নাই। তখন চিৎকার করে আপু কর্কশ গলায় বলতে থাকে, কিরে, রাতের বেলায় এতগুলো কল দিলাম, রিসিভ করলি না কেন? আব্বুর কথা শুনে ভয়ে মুখের বাসা যেন হারিয়ে ফেলেছি। কি রে, চুপ করে আছিস কেন? তখন বুঝতে বাকি নেই কেন রাগ করেছে। তাই বললাম, আসলে অচেনা নাম্বার থেকে কল আসলে রিসিভ করি না। আমি যদি জানতাম এটা আপনার নাম্বার তাহলে রিসিভ করতাম। প্লিজ আপু একটু শান্ত হয়ে বলতে থাকেন। আচ্ছা যা, আজকের মতো মাফ করে দিলাম। তখন আমি বললাম, আচ্ছা আপনি আমাকে রাতে এত কল দিয়েছিলেন কেন? আপনার সাথে তো আমার দুদিনের পরিচয়, আর আপনি যেভাবে আমার প্রতি নজর রাখছেন। জাকিয়া মনে মনে বলল, আর আমি এখনো বোঝে না কেন তোর পিছনে লেগে আছি। আবার বলে আমি কেন ওর পিছনে লেগে আছি। মনটা বলছে ঘুষি মেরে কুত্তাটার নাক ভাঙটা দিই। আমার মন যা ইচ্ছা করবো তাতে তোর সমস্যা? আর হ্যাঁ, প্রতিদিন কলেজ ছুটির পর আমার জন্য অপেক্ষা করবি, দুজনে একসাথে ঘুরবো। আমি মনে মনে বলি, আমার সমস্যার জন্যই তো বলেছি। আমার উপর যেভাবে অত্যাচার শুরু করেছে মনে হয় এলাকা ছাড়া করবে। আচ্ছা এখন যাই তাহলে, এমনিতে কিছু বললেও শুনবে না। আচ্ছা যা। তারপর ক্লাসে চলে আসি। গিয়ে দেখি আলিফ বসে আছে। তারপর ওর কাছে যেতেই, কিরে, তুই না আজকে আগে এসে পড়ছিলি? তা এতক্ষণ কই ছিলি? তখন আমি আলিফের পাশে বসে সব কিছু খুলে বললাম। তখন আলিফ বলল, দেখ দোস্ত, আমার মনে হয় আপু তোকে পছন্দ করে, কারণ কোনো ছেলেই তার আশেপাশে থাকতে পারে না। কেউ প্রপোজ করলে মেরে হাসপাতাল পাঠিয়ে দেয়, আর তোকে কিনা সবসময় নজরে রাখে। আমি মনে মনে তাই ভাবছিলাম। যাই হোক, তুই তো জানিসই আমি কোনোদিন এসবে জড়াবো না। তারপর ক্লাস শেষ করে বাইরে গিয়ে দেখি জাকিয়া আপু দাঁড়িয়ে আছে। জাকিয়া আপু আলিফকে বলে চলে যেতে। আলিফ বুঝতে পেরে চলে যায়। তারপর ইচ্ছা না থাকা সত্ত্বেও জাকিয়ার সাথে যেতে হলো। অনেক জায়গায় ঘুরে নদীর পাড়ে এলাম। তখন জাকিয়া আপু আমাকে নিয়ে একটা বেঞ্চে বসে। তারপর বলতে থাকে, জানিস, মানুষের জীবনে হঠাৎ কিছু ফেস আসে যা পুরো মানুষটাকে বদলে দেয়। ঠিক আমার জীবনে তাই হয়েছে। এমন একজনের সম্মুখীন হয়েছি, তার চেহারাটা হৃদয়ে পাথরে খোদাই করা নাম লেখার মতো গেঁথে গেছে। অনেক চেষ্টা করলাম ওর নামটা মুছে ফেলতে, বললাম ওর সাথে আমার যায় না, কিন্তু বরাবরই ব্যর্থ হই। তাই ভাবলাম এই মনটা যাকে নিয়ে এত ভাবে তাকে নিয়েই সারাটা জীবন কাটাতে। আচ্ছা জাকির, এটা কি কোনো ভুল হবে? মনে মনে ভাবলাম, বাহ, গন্ডিটার তাহলে প্রেমের হৃদয় আছে। তখন আমি বললাম, আরে এটা কোনো ভুল হবে না। আপনি যাকে ভালোবাসেন তাকেই তো বিয়ে করবেন। তখন জাকিয়া হাসি মুখে বলতে থাকলো, তাহলে মনে থাকে জানো তোর? বলে কি এই মেয়ে, আমার মনে থাকবে মানে? তখন জাকিয়াকে বললাম, মানে আমার মনে থাকবে কেন? জাকিয়া মনে মনে রাগে বলতে লাগে, হারামি, এই মানুষটাই তো তুই, কিচ্ছু বোঝে না, কি যে করি। যাই হোক, আগে আমার প্রতি দুর্বল করি, তাইলেই প্রপোজ করলে সহজে রাজি হবে। ওকে, তোর মানে মানে বুঝতে হবে না, চল বাড়ি যাই। তুই না টিউশন করাতে যাবি? চলুন। তারপর বাড়ি চলে আসি।
এসে খেয়ে দিয়ে টিউশনি করাতে চলে যায়। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 2টা টিউশনি করাই। আজকে একটা টিউশনি করে অপরটা করানোর জন্য যাচ্ছি। গিয়ে কলিং বেল বাজাতেই আন্টি দরজা খুলে দেয়। তারপর আমার ছাত্র মানে রাফির রুমে যাই। তারপর কিছুক্ষণ পড়ানোর পর যখন বের হতে যাব তখন আন্টি সে বলতে লাগলো, জাকির বাবা, তোমার সাথে কিছু কথা ছিল। আসলে আন্টি আমাকে নিজের ছেলের মতোই দেখে। আসলে বাবা, হয়েছে কি, রাফির আব্বু এখান থেকে ট্রান্সফার হয়েছে, তাই আমাদের চলে যেতে হবে। তাই তুমি আর পড়াতে পারবে না, এই জন্য তোমাকে 1 মাসের টাকা দিয়ে দেই। এটা শুনে আমার মনটা খারাপ হয়ে যায়, কারণ 2টা টিউশনি দিয়েই চলি। এখন একটা ছুটে গেলে চলতে সমস্যা হবে। তারপর আন্টি টাকা দিয়ে বলল, চিন্তা করো না, তোমার জন্য আরেকটা টিউশনের ব্যবস্থা করে রাখছি। এই নাও, এই ঠিকানা আর নাম্বার, আমি সব বলে দিয়েছি। আমি মনে মনে অনেক খুশি হলাম। আসলে আন্টি আমার সম্পর্কে সব জানতো। তারপর কিছুক্ষণ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। তারপর এই নাম্বারে ফোন দিয়ে সব কিছু নিশ্চিত করলাম, কাল থেকে পড়াতে চাপো। তারপর খেয়ে দিয়ে কিছুক্ষণ পড়াশোনা করলাম। পড়ালেখা শেষ করে যখনই শুতে যাব তখন ফোনটা বেজে উঠল। রিসিভ করতেই ওপাশ থেকে কণ্ঠটা শুনে হৃদয়টা কেঁপে উঠল। সেই চিরচেনা কণ্ঠ। আজ থেকে বহুদিন ধরে পরিচিত এই কণ্ঠটা শোনা হয় না। বুঝতে আর বাকি নেই, মা ফোন দিয়েছে। হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে কান্নার শব্দ পেলাম। মনে হয় আমার কথা শুনে মা কেঁদে দিয়েছে। তখন মা কাপা গলায় বলতে লাগলো, আমি তোর মা বাবা, আমাকে চিনতে পারিস না? আরে কিসের মা বলছেন? সেই দিনের পর থেকে তো আমার ছেলে হিসেবে ভাবতে ঘৃণা করেন। আমি তো মৃত একটা ধর্ষক। আপনাদের ছেলে তো সেই দিনই মারা গেছে। আম্মু কান্না করে বলতে লাগে, প্লিজ বাবা, আমাদের মাফ করে দে। সেই দিন মিম যা বলছিল তা না বিশ্বাস করে উপায় ছিল না। আজ মিম সব খুলে বলেছে, তুই নির্দোষ, ওর পাপের শাস্তি পাচ্ছে। বাবা, তোর দুটো পায়ে পড়ি, প্লিজ আমাদের কাছে চলে আয়, আর কোনো দিন তোকে অবিশ্বাস করবো না। মায়ের কথা শুনে কলিজায় গিয়ে লাগলো। যতই হোক তিনি আমার মা, তবু অভিমান আর সেই দিনের কষ্টে বললাম, দেখুন আমি আসতে পারবো না। আর আমার পিচ্ছি বোনটা কই? ওর সাথে একটু কথা বলা যাবে? আসলে আমার পিচ্ছি বোনটা আমাকে অনেক ভালোবাসতো। সেই দিন যখন চলে আসি ও অনেক কেঁদেছিল। মাঝে মাঝে ওর কথা মনে হলে অনেক কষ্ট হতো। তখন আম্মু তিশার কাছে মানে পিচ্ছি বোনটার কাছে ফোনটা দেয়। ফোন ধরে হো হো করে কেঁদে দিয়ে বলে, ভাইয়া তুমি কোথায়? আমাকে না কেউ এখন চকলেট এনে দেয়ই না, কেউ পিচ্ছি বলে ডাকেই না, কেউ আর আমার সাথে মারামারি করেই না। প্লিজ ভাইয়া, তুমি চলে আসো। আমি পিচ্ছিটার কথা শুনে চোখে পানি ধরে রাখতে পারিনি। তখন বললাম, না রে পিচ্ছি, আর ওই বাড়িতে কোনোদিনও নাও আসতে পারি, তবে তোকে অনেক মিস করব। পারলে এই হতভাগা ভাইটাকে মাফ করে দিস। বলেই ফোনটা কেটে দেই, না হলে নিজেকে ধরে রাখতে পারবো না। তারপর ফোনটা বন্ধ করে ফেলি, সাথে নাম্বারটাও ব্লক করে দেই। চাই না আমি আমার আগের জীবনে ফিরে যেতে। কতক্ষণ ফুপিয়ে ফুপিয়ে কান্না করলাম। তারপর ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখলাম কেউ আসেনি। তারপর আলিফকে কল দিয়ে বললাম কলেজে আসতে। এমনিতে আজ মনটা কালকে রাতের কথা ভাবতেই খারাপ হয়ে গেল, তাই একটু ভয় পড়ছিলাম। তখনই কে যেন বইটা হাত থেকে ছিনিয়ে নেয়। ওদিকে তাকাতেই দেখি জাকিয়া আপু অগ্নিঝরা চোখে তাকিয়ে আছে। কিছু না বলে গালের মধ্যে ঠাস করে 2টা থাপ্পড় মারে। তারপর কলা ধরে বলতে থাকে, কিরে, রাতের বেলায় এতগুলো কল দিয়েছিলাম, তোর ফোন বন্ধ ছিল কেন? নিঃশব্দ, কোনো কথা বলছি না। কিরে, চুপ করে আছিস কেন? এদিকে তাকা, আমার দিকে। এমনি আজকে আমার মনটা রাতের জন্য ভীষণ খারাপ লাগছে। তার উপর যাকে আপুর প্যারা। কিছু না বলে ওর হাত থেকে কলারটা ছেড়ে নিয়ে ক্লাসে চলে আসি। এদিকে জাকিয়া ভাবে, ওর কত বড় সাহস, আমাকে না বলেই আমার হাত থেকে কলার ছাড়িয়ে নেয়। ওর জায়গায় অন্য ছেলে হলে এতক্ষণে হাসপাতালে থাকতো। দাঁড়া, ছুটির পর তোর অবস্থা নাজেহাল করে ছাড়বো। তারপর আলিফ আসে। আলিফ আসলে কয়েকটা ক্লাস করে চলে আসি। আলিফ চলে আসার কারণ জানতে চাইলে বললাম, আজকে শরীরটা একটু খারাপ লাগছে। তারপর ম্যাচে চলে আসি। খেয়ে দিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেই। তারপর টিউশনের জন্য চলে যাই। এদিকে ছুটির পর যাকে আমাকে না পেয়ে রাগে গজগজ করতে করতে বাড়ি চলে আসে। আগের টিউশনিটা করে নতুন টিউশনের জন্য ঠিকানায় চলে আসি। বাসার সামনে কলিং বেল বাজাতেই একজন মহিলা দরজা খুলে দিল। ওনাকে দেখে সালাম দিলাম। উনি সালামের উত্তর দিয়ে বলল,
তুমি কি তাহলে জাকির ফোনে যে টিউশনির জন্যে আলাপ করছিলে? হ্যাঁ আন্টি। ওকে, তাহলে ভিতরে আসো, আমি রাফসানকে ডেকে দেই, ওকেই তোমাকে পড়াতে হবে। তারপর রাফসানকে পড়ালাম। পড়া শেষ করে যখন বাইর হব তখন কারোর সাথে ধাক্কা, ধপাস করে একজনের ওপর গিয়ে পড়ি। চুলগুলো লম্বা অনুভব করলাম, মনে হয় মেয়ে হবে, তাই তাড়াতাড়ি চোখ বুজে উঠে এলাম। যখন সরি বলতে যাব তখন মেয়েটির দিকে তাকিয়ে অবাক। ইয়ে কি, জাকিয়া এখানে কি করছে? জাকিয়া মনে মনে ভাবছে, ওই এখানে কি করছে? যাই হোক, আজকে ওর খবর নাজেহাল করে ছাড়বো। খাইছে রে, আজকে মনে হয় আলু ভর্তা বানিয়ে ফেলবে। এসব উল্টাপাল্টা চিন্তা করছি। তখনই জাকিয়া বলল, ও তাহলে তুই রাফসানকে পড়াবি? বাট আপনি ওর কি খন? রাফসান আমার ছোট ভাই। আমরা এসব নিয়ে কথা বলছিলাম, তখনই আন্টি এসে বললেন, কি রে জাকিয়া, তুই কি ওকে চিনোস? আমাদের সাথে কলেজে পড়ে। ভালোই হলো তাহলে। আচ্ছা, তোরা কথা বললে বল, আমার একটু কাজ আছে। এই বলে আন্টি চলে গেলেন। তখন ভাবছি কিভাবে এখান থেকে কেটে পড়বো। তখন জাকিয়া বলল, কি রে, কি ভাবছিস? আজকে সকালে তুই আমার সাথে বেয়াদবি করেছিস, এর শাস্তি তোকে ভোগ করতে হবে। বলে আমার হাত ধরে টানতে টানতে ছাদে নিয়ে যায়। আমি হাতটা ছাড়িয়ে বললাম, দেখুন এটা কোন ধরনের ব্যবহার? আমি আমার ইচ্ছা অনুযায়ী চলবো, আপনার তাতে কি বুঝলাম না। তখন জাকিয়া রেগে মেগে বলল, আমার কি মানে? আমারই সব। আচ্ছা, তুই কি একটু বুঝিস না আমি কেন তোর সাথে এভাবে ঘুরঘুর করি? হরামি একটা, মনটা চাইতেছে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফালাইয়া দিই। একটু বুঝে না কুত্তাকে কত ভালোবাসি আমি। আমি জানি না আপনি কেন আমার পিছনে পড়ে আছেন। তুই কি করে জানবি? সবসময় তো মুখটাকে কাল বৈশাখীর ন্যায় অন্ধকার করে রাখিস। তোর হৃদয় বলতে কিছু আছে? যদি থাকতো ঠিকই অন্যজনের মনের অবস্থা বুঝতে পারতি। তখন ভালো করেই বুঝলাম জাকিয়া কি বোঝাতে চেয়েছে। তা আমি বললাম, আপনার মন যেটা বলছে সেটা কখনো বাস্তবায়ন হবে না, শুধু অসম্ভব স্বপ্নের ন্যায় কল্পনাতেই বিচরণ করবে। আশা করি যেদিন আমার সম্পর্কে জানবেন সেদিন কোনোদিনই গ্রহণ করতে চাইবেন না। সেদিন ভালোবাসার নামে আবেগ বৃষ্টির মতো ঝরে পড়বে। এত ইমোশনাল হওয়া ভালো না। বয়স 12 তো, সাথে নিজের ম্যাচুরিটি স্ট্রং করুন, না হলে জীবনে হৃদয়গ্রাহী ধাক্কা খেয়ে দিশেহারা হয়ে যাবেন। আসি, ভালো থাকবেন বলে চলে আসে থাকি। জাকিয়া আমার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে। কথা বলার বাসা যেন হারিয়ে ফেলেছে। তারপর ওদের বাসা থেকে সোজা ম্যাচে চলে আসি। আমি আসতেই জাকিয়া বিষণ্ণ মনে ভাবতে থাকে, তুই যেই হোস না কেন তোকে নিজের করে ছাড়বো। একবার যেহেতু তোকে হৃদয়ে জায়গা দিয়েছি, তোকে হৃদয় থেকে মুছতে পারবো না। আর বলিস অসম্ভব, আমি অসম্ভবকেই সম্ভব করব। দেখ, কাল থেকে শুরু করি। তুই আমার ভালোবাসাকে আবেগ বলিস? এইসব ভাবতে ভাবতে ঘরে চলে যাই। ম্যাচে এসে রান্না করি। রান্না করতে করতে সন্ধ্যা নেমে পড়ে। তারপর কিছুক্ষণ পর পড়াশোনা করি। পড়াশোনা শেষ করে খেয়ে ঘুমাতে যাই। তখন মনটা খারাপ হতে থাকে। জীবনের বিষাদময় গল্পগুলো চোখের সামনে ভাসতে লাগলো। কিছুতেই ঘুম আসে না। নীল ডায়েরিটা হাতে নিলাম, লিখতে শুরু করি জীবনের গল্পগুলো। চোখ দিয়ে অজরে পানি পড়ছে, যা হৃদয়ে থাকা কষ্টগুলোকে দূর করে দিচ্ছে। তাও এই কলমের কালি দিয়ে লিখতে লিখতে কখন যে ঘুমিয়ে পড়লাম তার কোনো খেয়ালই নেই। সকালে ঘুম ভাঙলো কারো ফোনের শব্দে। ফোনটা রিসিভ করতেই আলিফ বলতে লাগলো, কিরে জাকির আজকে কলেজে আসবে না? আসবো। ওকে, তাহলে তাড়াতাড়ি এসে পড়। তারপর রান্না করলাম, খেয়ে দিয়ে ব্যাগটা নিয়ে ছুটলাম কলেজে। কলেজের মোড়ে যেতেই দেখলাম কিছু পোলাপাইন হাতে লাঠি সোঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। ভালো করে দেখে বুঝলাম এরা কলেজের সিনিয়র ভাই। মনে মনে ভয় হতে লাগলো, আমাকে কিছু করবে নাকি। আমার তো এদের সাথে কোনো শত্রুতা নেই। এসব ভাবতে ভাবতে যখন সিনিয়র ভাইদের সামনে আসলাম তখন সবগুলো আমার পথ আটকে দাঁড়ালো। আমি কিছু বলার আগেই একটা ছেলে আমার কলার ধরে বলতে লাগলো, কিরে জাকিয়ার সাথে তোর এত কি? আমি ভয়ে ভয়ে বললাম, বিশ্বাস করেন জাকিয়া আপুর সাথে আমার কিছুই নেই। তোমাকে বোকা পেয়েছিস? জাকিয়া সবসময় তোর কথা ভাবে, তোর সাথে থাকে। যাই হোক, জাকিয়ার সাথে আর যদি তোকে দেখি তাইলে দেখছিস লাঠি সোটা এমন কেলানি দিব কলেজ ছেড়ে পালাবি। আর শোন, জাকিয়াকে আমি লাভ করি, সো আর ওর পেছনে ঘুরবি না। ওকে ভাই, কিন্তু জাকিয়া কি আপনাকে লাভ করে?
শালা মত, তোকে এত ভাবতে হবে না, ওর পেছনে যেন না দেখি। ছেলেটার কথা শুনে মাথায় রক্ত উঠে গেল। মা বাপের নামে গালি দেওয়ায় রাগে ছেলেটার কলারটা ছাড়িয়ে বললাম, আমি যাকে আর পিছু ছাড়বো না। কি করবি তুই? 100 বার ওর পিছনে ঘুরবো। তখনই দেখি বাকি ছেলেগুলো লাঠি নিয়ে আমাকে মারতে আসে। ভয়ে চোখটা আপনা আপনি বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ হয়ে গেল, তবুও কেউ অ্যাটাক করছে না। তাই চোখ খুললাম। ও মা, তাকে দেখি কেউ নেই। কি ব্যাপার, এরা গেল কই? আশেপাশে দেখছি, যখন পেছনে তাকাবো দেখি জাকিয়া দাঁড়িয়ে আছে আর মুচকে মুচকে হাসতেছে। তার মানে ওকে দেখেই ছেলেগুলো ভেগেছে। এইসব ভাবছি, তখনই জাকিয়া এসে আমায় জড়িয়ে ধরে বলল, আমি জানতাম তুমি আমাকে ভালোবাসবে। এই মেয়ের কথা শুনে আকাশ থেকে পড়লাম। এই মেয়েকে কখন বললাম ভালোবাসি? তাই জাকিয়াকে তাড়াতাড়ি আমার কাছ থেকে ছাড়িয়ে বললাম, আরে আমি কখন বললাম আপনাকে ভালোবাসি? তখন জাকিয়া বলল, আমি সব শুনছি, তুমি এই মাত্র বলছো আমার পিছু কখনো ছাড়বে না। ধুর, এটা আমি রাগে ওদের বলেছি। তাছাড়া পেছনা ছাড়ার মানে ভালোবাসা, এটা কোনো কথা নয়। আমি কিচ্ছু বুঝি না, তুমি আমায় ভালোবাসবে এটাই ফাইনাল। ধুর, রাখেন আপনার ফালতু কথা। আর আমার পেছনে আর আসবেন না, না হলে ওরা আমাকে মেরে দেবে। তখন আপনার ক্ষতি হবে না, আমারই ক্ষতি হবে। বলেই ক্লাসে চলে আসি। জাকিয়া পেছন থেকে অনেক ডাকলো, কিন্তু চলে আসি, না হলে এইসব লাভ লাভ করে মাথা খেয়ে ফেলবে। আমি আসতেই জাকিয়া ভাবলো, কি ব্যাপার, আজকালও আমার কথা অমান্য করলেও কিছু করতে পারি না। পুরো কলেজ গুন্ডি নামে আমায় চেনে, কেউ আমার বিপক্ষে কথা বলতে পারে না। আর ও আসার পর থেকেই আমার জীবনটাও কেমন বদলাতে থাকে, আর গুন্ডি স্বভাবটা কমতে থাকে। কিন্তু কুত্তাটা একটাও আমার মনটা বোঝে না, কত ভালোবাসি। আর না, এখন থেকে ওকে রোম্যান্টিক অত্যাচার করতে হবে, তাহলে ভালোবাসবে। আজ থেকে দেখবি খালি এই জাকিয়া কিভাবে তোকে নিজের করে নেয়। এইসব ভাবতে ভাবতে জাকিয়া ক্লাসে চলে আসে। তারপর বান্ধবীদের নিয়ে ছেলেগুলোকে, যারা আমার পথ আটকে ছিল, ইচ্ছা মতো পিটায়, যাতে আমাকে ডিস্টার্ব না করে। এদিকে আমি ক্লাসে আসতেই আলিফ উপস্থিত হয়। তারপর আলিফকে সব খুলে বলি। আলিফ আমার কথা শুনে বলল, তাহলে তো ভাই সাংঘাতিক ব্যাপার, জাকিয়ার সাথে কম থাকার চেষ্টা করবে। আরে বেটা, আমি তো এমনিতেই গুন্ডিটার পিছনে যেতে চাই না, তবুও জোর করে। ধুর, কিছু ভালো লাগে না এই গুন্ডিটার জন্য। যাই হোক, যা করবি সব সাবধানে করবি। এভাবে ক্লাস শেষ করে বাসায় আসি। তারপর খেয়ে দিয়ে টিউশনি পড়াতে চাই। জাকিয়াদের বাড়িতে এসে দরজায় কলিং বেল দেই। যাকে এসে দরজা খুলে দেয়। আমি ভেতরে ঢুকতে যাব, তখনই যাকে এসে পথ আটকায়। আমাকে কিছু বলতে না দিয়ে হাত ধরে টেনে ছাদে নিয়ে যায়। তারপর বলতে থাকে, কি রে, আজকাল তোকে ডাকলে এড়িয়ে যাস, তোর সমস্যা কি বলতো? দেখুন, আপনি আমার পেছনে কেন পড়ে আছেন? আপনার সমস্যাটা কি? তখন জাকিয়া বলতে থাকে, আমি নিজেও জানি না কেন তোর পেছনে থাকতে ভালো লাগে। প্রথম যেদিন দেখি তখন থেকে মনের মাঝে কেমন ঝড় বইছে। রাতে ঠিক মতো ঘুমাতে পারি না, কেমন জানি শূন্যতা মনে হয়। তোকে নিয়ে সব সময় চিন্তা ভাবনা দর্শন দেয়। এইসব থেকে অনেক চেষ্টা করছি বের হতে। আমি জানি তুই আমার যোগ্য নয়, কিন্তু বরাবরই ব্যর্থ হই। এই পাগল মনটাকে সান্ত্বনা দিতে পারি না। এখন আমি কি করব? আমার দোষটা কি? তাই বেহায়ার মতো তোর পেছনেই পড়ে আছি। জাকিয়ার কথা শুনে মুখের ভাষা হারিয়ে ফেলেছে। কিছু বলার নেই, চুপচাপ কিছু না বলে ছাদ থেকে চলে আসতে থাকে। তখনই জাকিয়া বলতে থাকে, কি রে, চলে যাচ্ছিস কেন? খুব তো জ্ঞান দিতে পারিস, এখন উত্তর দিয়ে যা। এইসব কথা কানে না নিয়ে সোজা রাফসানের ঘরে চলে যায়। এদিকে জাকিয়া ভাবছে, আজকে তোর থেকে উত্তর নিয়েই ছাড়বো, আর চোখের পানি ফেলে হৃদয়করণ করব না। তারপর রাফসানকে পড়ানো শেষ করে চলে আসতে থাকে। একটু আসার পরই কে যেন দরজার ভেতর থেকে হাতটা বাড়িয়ে একটানে ঘরের ভিতরে ঢুকিয়ে দেয়। টাল সামলাতে না পেরে ফ্লোরে ধপাস করে পড়ি। পেছনে তাকে দেখে জাকিয়া দরজা লাগাচ্ছে। এসব দেখে রাগ হতে লাগলো। এসব ফাজলামের মানে কি? তুই আমার উত্তর না দিয়ে কোথাও যেতে পারবি না। দেখুন, দরজাটা খুলে দিন। আঙ্কেল আন্টি দেখলে সর্বনাশ হয়ে যাবে, প্লিজ। আজকে আম্মু আব্বু বাসায় নেই, তোকে আজ নিজের বসে আনবো। বলেই আমার দিকে এগিয়ে আসে। কিছু না বলেই ঝাঁপড়ে এসে জড়িয়ে ধরে। আরে ছাড়ুন বলছি, প্লিজ ছেড়ে দেন। কিন্তু যাকে আমার কথা না শুনে ওর মুখটা নেশা করে আমার দিকে এগিয়ে আছে। ওর কাণ্ড দেখে রাগ উঠে গেল।
দিলাম চোরে একটা থাপ্পড়। জোরে লাগার কারণে ছিটকে গিয়ে খানিকটা দূরে পড়ে। জাকিয়া ভাবতেও পারেনি ওকে চড় মারবো। ওর চোখ দিয়ে পানি পড়ছে আর মনে মনে ভাবছে, আমার মা বাবা কোনো দিন আমার গায়ে সামান্য ফুলের আঁচড়ও দিতে দেয়নি, আর ও আমাকে চড় মারলো। তোকে এত ভালোবাসি, প্রতিদানে তোর কাছ থেকে অবহেলা পায়। ওকে তোর পেছনে আর ঘুরবো না। তখন বলতে লাগলাম, আপনি আসলে একটা বেহায়া। ভালোবাসা কোনোদিন জোর করে পাওয়া যায় না। আর আপনি কি করছেন? প্রতিদিন ঝড় ঝামেলা করে যাচ্ছেন। আসলে আপনি এটাই যাচ্ছেন যাতে আর আপনার ভাইকে না পড়াতে আসি। সমস্যা নেই, আজকের পর থেকে আর আসবো না বলে দরজার দিকে আসতে লাগলাম। তখন জাকিয়া কান্না মাখা কণ্ঠে বলতে লাগলো, প্লিজ তুই পড়াতে আসবি। আজকের পর থেকে তোকে আর কোনো দিন ডিস্টার্ব করবো না। তবু তুই আসবি, কোনো দিন তোর সামনে ভালোবাসার দাবি নিয়ে যাব না। তখন আমি বললাম, আচ্ছা মনে থাকে জানো, দেখবেন কিছুদিন গেলেই এমনিতেই ঠিক হয়ে যাবেন। চাওয়ার জিনিসটা এমনই, রাতের অন্ধকারে জেগে ওঠে, আবার দিনের আলোয় ফুরিয়ে যায়। দেখ, একদম আমাকে জ্ঞান দিতে হবে না। সবাই জ্ঞান দিতে পারে, কিন্তু অনুধাবন করতে পারে না। কেউ যদি অন্তঃকরণ বুঝতো তাহলে আজ আমার জ্বর খেতে হতো না। আমিও আমার শখের মানুষটার সাথে স্বপ্নের রাজ্যে বিচরণ করতে পারতাম। আমি জীবনে কাউকে ভালোবাসিনি, তুই ছিলি আমার হৃদয়ের প্রথম মানুষ। আসলে না, আমার মতো নারীর জীবনে কাউকে আশা করা কাম্যই নয়। তবে একটা কথা মনে রাখিস, তুইও আমার মতো জীবনে কাউকে অসম্ভব ভালোবাসবি, কিন্তু লাইফে তাকে পাবি না। তখন বুঝবি না পাওয়ার যন্ত্রণা কেমন। প্রকৃতি কখনো ছাড় দেয় না, সুদে আসলে ফেরত দেবে। তুই আমার থেকে বেশি কষ্ট পাবি। আসলে যারা ভাবে জীবনে কখনো প্রেম ভালোবাসায় জড়াবে না, সেই মানুষগুলোই একসময় জীবনে কাউকে প্রচণ্ড ভালোবেসে ফেলে, কিন্তু তাদের একতরফা ভালোবাসাগুলো অপূর্ণতাই থেকে যায়। একটা সময় তারা ভীষণ একাকিত্ব বোধ করে। মায়া জিনিসটাই এরকম, কাউকে রাতের আধারে কাটায় বা কাউকে নিমিষেই শেষ করে দেয়। যাকে আর কথাগুলো শুনে কেমন জানি খারাপ লাগলো। আসলেই চটা দেওয়া উচিত হয়নি। যাই হোক, কাল সরি বলে দিব। দরজাটা খুলে সোজা মেসেজ চলে আসলাম। আজ এই ফোনটা বেজে উঠলো। রিসিভ করতেই আলিফ বলতে লাগলো, জাকির, বাড়ি থেকে তোর বাবা ফোন দিয়ে তোর ঠিকানা চাচ্ছে। আমি কি চিনি নাকি? এখন কি করি? তখন অবাক হয়ে পড়লাম, কি বলিস? কখন ফোন দিয়েছে? এই তো কিছুক্ষণ আগে। তুই বাড়ি চলে যা রে, আঙ্কেল অনেক কান্না করছে। মনে হয় তারা তাদের ভুল বুঝতে পারছে। দোস্ত, আমার খুব কষ্ট হয় বাবা মাকে ছাড়া, কিন্তু যখনই আগের ঘটনাগুলো মনে হয় তখনই রাগ হয়। তাই মন চায় না যেতে, আর কোনোদিনও নাও যেতে পারি। আর তুই ওদের ভুলেও ঠিকানা দিবি না। আচ্ছা, যা করিস ভেবে চিন্তা করিস। তারপর ফোনটা কেটে দেয়। এদিকে জাকিয়া দরজাটা লাগিয়ে ইচ্ছে মতো কান্না করতে থাকে আর ভাবতে থাকে, ওকে এত ভালোবেসে ফেলেছে, আমার পক্ষে ভোলা অসম্ভব। না, যে করেই হোক ওকে নিজের করে পেতে হবে। ওকে ছাড়া আমার জীবন নেই, অর্থহীন। কেন ও বোঝে না? ওকে প্রচণ্ড ভালোবাসি, ওকে ছাড়া জীবন মূল্যহীন। এসব ভেবে জাকিয়া অঝরে কান্না করতে থাকে। তখন জাকিয়ার ফোনটা বেঁচে ওঠে। কিছুক্ষণ বাঁচতে বাঁচতে ফোনটা কেটে যায়। এদিকে জাকিয়া কান্না করে যাচ্ছে, আবার ফোনটা বেঁচে উঠলো। জাকিয়া ফোনটা হাতে নেয়, দেখে নীলা কল দিয়েছে, তাই ফোনটা রিসিভ করলো। রিসিভ করতেই নীলা বলতে লাগলো, কিরে জাকিয়া, এতক্ষণ কই ছিলি? কখন থেকে ফোন দিয়ে যাচ্ছে। জাকিয়া শুধু কান্না করে যাচ্ছে, কোনো কথা বলছে না। কিরে কান্না করছিস কেন? প্লিজ কান্না থামা। কি হয়েছে সব খুলে বল আমায়। জাকিয়া কান্না করে বলতে লাগলো, নীলা, আমি মনে হয় ওকে হারিয়ে ফেলতেছি রে। আর কোনো দিন মনে হয় ওকে পাবো না। প্লিজ তুই কান্না থামা। কাকে হারিয়ে ফেলেছিস খুলে বল আমায়। দেখ অনেক কষ্ট হচ্ছে, কিন্তু প্লিজ সব বল আমায়। তখন জাকিয়া নীলাকে সব খুলে বলে। নীলা শুনে রেগে যায়। তখন নীলা রেগে বলতে লাগে, তুই কান্না থামা। ওরা এত বড় সাহস, তোকে ভালোবাসতে পারবে না? আবার তোকে থাপ্পড়ও মারে? কাল ওকে খাইছি, খারাপ। সবাইরে আমি খবর দিতাছি। প্লিজ তুই এমন কিছু করিস না। ওকে মারলে নিজেই ঠিক থাকতে পারবো না। ওকে ছাড়া মনে হয় আমি নিঃস্ব। তাহলে কি করবি? প্লিজ এমন কিছু বুদ্ধি দে যাতে ও আমাকে ভালোবাসতে শুরু করে। ওকে বলেছি আর ওর সামনে যাব না। আমি ওকে ছাড়া বাঁচবো না। প্লিজ তুই কিছু একটা কর নীলা। তারপর নীলা কিছুক্ষণ ভেবে বলল, প্লিজ তুই মরার কথা মুখেও কোনোদিন আনবি না। এখন থেকেও তোকে ভালোবাসবে আর ভালোবাসতেই শুরু করবে।
তখন জাকিয়া হকচকিয়ে বলল, কিভাবে? তাড়াতাড়ি বল। তুই ওর সাথে যেভাবেই হোক ফ্রেন্ডশিপ করবে, বন্ধুত্বটাকে গভীর পর্যায়ে নিয়ে যাবে। যখন তোদের ফ্রেন্ডশিপটা গভীরে যাবে তখন ওকে আবার প্রপোজ করবি। তাও যদি না বলে তাহলে কিছুদিন ওর সাথে কোনো প্রকার যোগাযোগ করবি না। তাহলে দেখবি তোকে মিস করতে শুরু করবে, তোর শূন্যতায় ও তোকে ভালোবাসতে শুরু করবে। জাকিয়ার মুখে তখন হাসি পড়ল। থুর, কেন যে মাথায় ওই বুদ্ধিটা এলো না, তাহলে আর কষ্ট পেতে হতো না। কি বলে যে তোকে ধন্যবাদ দিব, ভাষা হারিয়ে ফেলেছি দোস্ত। এরকম বুদ্ধিটা তো মাথায় আসেনি। অনেক থ্যাঙ্কস দোস্ত। ধুর, রাখ তোর থ্যাঙ্কস। আগে ওর সাথে ফ্রেন্ডশিপ কর, তারপর তোকে ফকির বানাবো। ট্রিট দিতে হবে। পাঠকরা, আপনারা কিন্তু এই টিক্সটা ফলো করতে পারেন। কেউ পাতা না দিলে বন্ধুত্ব করবেন, তারপর মনের কথা বলে দিবেন। নারাজি হলে কিছুদিন যোগাযোগ অফ, তারপর মিস করা শুরু হবে। এক সময় হয়ে যাবে ভালোবাসা। তা তুই সবাইকে দিবই, তবে তোকে দিব স্পেশালভাবে। ওকে। আচ্ছা, ও যদি ততদিনে অন্য কাউকে ভালোবেসে ফেলে তখন আমার কি হবে? তখন নীলা হেসে বলল, দূর, কারো সাহস আসেনি আমার বান্ধবীর জামাইরে নিয়ে যাওয়ার। তুই সবাই কলেজে বলে দিবি যাতে কোনো মেয়ে ওর সাথে কথা না বলে। আর আমার মনে হয় না ও কাউকে ভালোবাসবে। কলেজের কোনো মেয়ের সাথেই তো কথা বলে না। যেখানে তুই যেভাবে ওকে ভালোবাসার কথা বলছিস, অন্য কেউ হলে নারাজি হয়ে পারতই না। আচ্ছা, ও আমাকে ভালোবাসতে রাজি হয়নি কেন? আমার মনে হয় ওর জীবনে কিছু বেদনাময় গল্প আছে। কিন্তু ও তো বললো ও নাকি এতিম। আমার মনে হয় না ও এতিম। একদিন নদীর তীরে দেখেছিলাম ও একা একা কান্না করতে। মনে হয় অনেক কষ্ট লুকিয়ে আছে। তাও হতে পারে। যাই হোক, তুই ওকে ফলো করতে থাকবি, তাহলে জানতে পারবি। এখন থেকে করব। আচ্ছা, এখন ক্ষুধা লাগছে, কিছু খাই। শয়তানটার চিন্তায় খাওয়া দাওয়া ভুলে গেছি। ওকে মাই গুলুগুলু বান্ধবী। ধুর ফাজিল, ওটা আমার জামাই, শুধু আমাকে বলবে, তুই বলবি না। ও মা গো, ভালোবাসা হওয়ার আগে টুরুলা আচ্ছা আচ্ছা, বলবো না। বাই, কলেজে দেখা হচ্ছে। বাই। এদিকে আমি রান্না করে খেয়ে পড়তে বসলাম। কিছুক্ষণ পরে ঘুমাতে যাই। তখন জাকিয়ার কথাগুলো মনে হতে লাগলো। জাকিয়া কি আমাকে সত্যিই ভালোবাসে? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। সকালে উঠে কলেজে চলে যায়। দেখি আলিফও এসেছে। আলিফের কাছে আসলাম। কিছুক্ষণ গল্প করার পর দেখি জাকিয়া আসে। চোখগুলো ফোলা, দেখে মনে হয় সারা রাত ঘুমায়নি, অনেক কান্না করেছে। আমার নিকট এসে বলল। তখন জাকিয়া আমাকে বলল, আচ্ছা জাকির, তুই তো আমাকে ভালোবাসতে পারবি না, তাই বন্ধু হিসেবে কি থাকা যায় না? এমনিতে তুই আমার ভাইকে তো পড়াতেই যাবি। দেখে মনে হয় জাকিয়া অনেক আশা করে এসেছে। কালকে জ্বর দেওয়ার জন্য খারাপ লাগছে। মনে হয় রাতে অনেক কষ্ট পেয়েছে, নিজের কাছেও খারাপ লাগছে। তাই কিছু না বলে রাজি হয়ে গেলাম। বন্ধু হওয়া যায়। আর কালকের জন্য সরি। আসলে তখন রাগ উঠে গিয়েছিল, তাই কি থেকে কি হয়ে গেল নিজেও যায় না। আরে তুই কেন সরি বললি? আসলে দোষটা আমারই। ভালোবাসার জন্য বেহায়ার মতো তোর পেছনে পড়ে থাকতাম। সরি, আমাকে মাফ করে দে। আচ্ছা, এখন চলে যাই, বিকালে দেখা হবে। এই বলে জাকিয়া চলে যায়। আমি আর কিছু বলতে পারলাম না। তখন আলিফ বলে উঠল, বুঝলাম না কাহিনী কি? তখন আলিফকে সব খুলে বলি। আলিফ আমার কথা শুনে বলতে থাকে, কি বলিস মামা? যাকে কি তুই চর মেরেছিস? আর তোকে কিছু করলো না? আরে বেটা, আমি কি জানি? ও মনে হয় তোকে সত্যি খুব লাভ করে। যে মেয়ে একটা গুন্ডি গ্যাং নিয়ে পুরো কলেজ শাসন করে, তাকে কেন তুই চর মেরেছিস? আর তোকে কিছুই করলো না? ওর বাবা জানলে তোকে জেলে ভরে দিবে। যাই হোক মামা, ভেবে দেখ, ও তোকে অনেক লাভ করে। আরে বেটা, তুই তো জানিস আমার ব্যাপারে। বর্তমানে আমার নিজেরই কিছু নাই। পরিবার থাকলে না হয় ভেবে দেখতাম। আচ্ছা বাদ দে এসব কথা, ক্লাসে চল। বলেই ক্লাসে এসে পড়ি। তারপর ক্লাস শেষ করে ম্যাচে চলে আসি। খেয়ে দিয়ে টিউশনি করাতে চাই। জাকিয়াদের বাড়িতে যাওয়ার পরে আন্টি সে দরজা খুলে দেয়। আশেপাশে তাকিয়ে দেখি জাকিয়া কোথাও নেই। আন্টির কাছ থেকে অনুমতি নিয়ে রাফসানের রুমে যাই। কিছুক্ষণ পর পড়িয়ে যখন চলে আসে যাব, তখন জাকিয়া আসে। এসে বলতে লাগলো, কিরে, পড়ানো শেষ? হুম। আচ্ছা চল, বিকেলে একটু ঘুরে আসি, অনেকদিন কোথাও যাই না। তখন ভাবলাম যাব নাকি, না গেলে বলবে এখনো ওর প্রতি রেগে আছি। তাই কিছু না ভেবে রাজি হলাম। আচ্ছা আপনি রেডি হন। আরে আমি রেডি আছি, এখনই চল। ও মা গো, এই মেয়ে কি আগে থেকে প্ল্যান করেছিল নাকি?
তারপর দুজনে মিলে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে আসলাম। আসলে এলাকার পাশেই একটা ছোট নদী রয়েছে, তাই আর রিক্সা ব্যবহার করা হয় না, হেঁটেই আসা যায়। গিয়ে একটা ব্রিঞ্চে বসলাম। সুবিশাল নদীর জলরাশি, হালকা ঠান্ডা বাতাস, যেন হৃদয় ছুঁয়ে দেওয়ার মতো অবস্থা। বাতাসে জাকিয়ার খোলা চুল উড়ছে, দেখতে অনেক সুন্দর লাগছিল। এক পর্যায়ে চেয়ার এক পলকে চেয়ে আছি। মেয়েটা অসম্ভব রূপসী, তার সৌন্দর্যের কাছে যে কোনো পুরুষকেই হার মানাবে। তাও মেয়েটা আমার মতো একটা সাধারণ ছেলেকে কিভাবে পছন্দ করলো? শত শত রাজকুমার তার জন্য অপেক্ষায় মগ্ন থাকবে, পাওয়ার জন্য প্রতিযোগিতায় নাম লেখাবে, আর এই মেয়ে কিনা আমার পেছনে। ভাবতেই অবাক লাগে। এসব ভাবছি তখন জাকিয়া বলতে লাগলো, কি রে, কি ভাবছিস? কিছু না, আজকের আবহাওয়াটা অসাধারণ, যে কারো মন খারাপ নিমিষেই বিলীন করে দিতে পারে। তাই তো, এখানে আসা। আচ্ছা জাকির, তোর কাছে একটা প্রশ্ন ছিল, কিছু মনে না করলে জিজ্ঞেস করতাম আর কি। আরে বলেন, সমস্যা নেই। আচ্ছা জাকির, আমার প্রস্তাব রিজেক্ট করার কারণটা জানতে পারি? এটা না জানলে আমি জীবনে একটা আফসোস থেকেই থাকবো, তাই বললাম আর কি। কথাটা খারাপভাবে নিস না। জাকিয়ার কথা শুনে মাথা হ্যাং হয়ে যাচ্ছে, কি বলবো এখন, এসব ভাবছি। তখন জাকিয়া বলতে লাগলো, কি রে, কথা বল, চুপ করে রয়েছিস কেন? আসলে আপনার সাথে আমার চায় না, আমি এতিম, কোনো সামর্থ্য নেই আপনাকে পাওয়ার। যদিও আমি আপনাকে ভালোবাসি, আপনার পরিবার তা কখনো মেনে নেবে না। পরিবার না মেনে নিলে দূরে কোথাও চলে যেতাম, সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করতাম। আসলে আপনি পরিস্থিতির শিকার না হলে বুঝবেন না। মুখে বলা আর বাস্তবতার মধ্যে আকাশ পাতাল বিভেদ রয়েছে। মানলাম আপনি আমার সাথে পালিয়ে গেলেন, কিছুদিন যাওয়ার পর আপনার বাবার রাজপথের কথা মনে পড়বে, কত আরাম আয়েসে জীবন কাটাতেন। তখন আমার ভাঙা কুড়ে ঘরে আপনার ভালো লাগবে না। প্রথমে কয়েকদিন আবেগের বশে থাকতে পারবেন, কিন্তু সময় যাওয়ার সাথে এসব অভাব অনটন আপনার কাছে অসহ্য মনে হবে। আমার ওপর চাপ দেবেন বিশালবহুল জীবনযাপন করার জন্য, কিন্তু আমি তখন নিরুপায় থাকবো, আপনার জন্য কিছু করতে পারবো না। শুরু হবে আস্তে আস্তে ঝগড়াঝাটি, এক সময় আমাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে। আপনার বাবার কাছে চলে যাবেন, আপনি আপনার বাবার কাছে চলে যাবেন। আপনার বাবা টাকা পয়সা জোরে উচ্চ ফ্যামিলিতে আপনাকে বিয়ে দিয়ে দেবে, মানে আপনার লাইফটা সুন্দরভাবে কাটতে থাকবে। আর এদিকে আমি জীবনের গতিটা হারিয়ে ফেলবো, না তখন কেরিয়ারের দিকে ফোকাস দিতে পারবো, না তখন সুন্দরভাবে চলতে পারবো। জীবনটা অবনতির দিকে ধাবিত হতে থাকবে। এক সময় আপনাকে রাগে ঘৃণায় স্বার্থপর বলে গালি দেব, আর আপনি বলবেন, যাক ভালোই হয়েছে, এখানে কত শান্তিতে আছি। ধুর, আগে কেন বুঝলাম না? আপনার জীবনটা সেটেল হয়ে যাবে, আর আমি দোটানায় ভুগবো। এখন আপনিই বলেন, কেন রাজি হই না? জাকের দিকে চেয়ে দেখি চোখের কোণে পানি, পানিটা হালকা মুছে বলতে থাকে, সবাই তো এক না, সত্যিকার অর্থে ভালোবাসলে কখনো ছেড়ে যেতাম না, আজীবন কষ্ট ভোগ করে হলেও একসাথে থাকতাম। আসলে আমরা যেভাবে ভাবি, যা চিন্তা করি, সেভাবে হিউম্যান সাইকোলজি কাজ করে না। কেউ চায় না যে তার জীবনসঙ্গী দুর্বল হোক, সবাই চাইবে আমারটা পারফেক্ট হবে, আমার মনের মতো হবে। দুর্বলকে জীবনসঙ্গী হিসাবে কেউ চাইবে না। আপনি বিষয়টা অনুভব করার আগে কখনো মানতে চাইবে না। আপনার জেদ একটাই থাকবে, আপনি আমি মানিয়ে নিতে পারবো, কিন্তু আবেগের চাদর কিছুদিন গেলেই শেষ হয়ে যাবে। তাই নিজেকে সামলে নেওয়াই ভালো। আশা করি আপনি উত্তরটা পেয়ে গেছেন। আসলে দুর্বলতা দেখিয়ে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। কেউ চায় না লুজারকে জীবনসঙ্গী করতে। তাই বলে কি আমাকে ছেড়ে চলে গেলে আমি বাঁচবো না, প্লিজ আমায় ছেড়ে যেও না। এসব না বলে নিজেকে সেইভাবে তৈরি করুন যাতে শখের মানুষটা ছেড়ে না যায়, মনে করে যেন তার জন্য আপনি পারফেক্ট। তখন জাকিয়া বলল, নিজেকে সবসময় জ্ঞানী ভাবা ঠিক না, তোর ভাবনা মতে নাও হতে পারে। তখন আমি বললাম, স্বার্থ ছাড়া ভালোবাসা হয় না, প্রেমিক তো দূরের কথা, স্বার্থ হারিয়ে গেলে আপনার পরিবারই আপনাকে অবহেলা করবে। এক সময় বাবা মায়ের কাছে বোঝা হয়ে উঠবেন, বোনের কাছে লম্পট অর্কমঠ হয়ে যাবেন, তাই ভাই বলবে লজ্জাহীন, বন্ধু বান্ধবগুলোর কাছে হয়ে উঠবেন মূল্যহীন। এভাবে পুরো পৃথিবী আপনাকে অবহেলা করবে। তাই বলি কি, স্বার্থ পড়িয়ে গেলে সময়ের সাথে সবাই হারিয়ে যাবে, সম্পর্ক
ঠিক রাখার জন্য যেমন বিশ্বাস, ভালোবাসা, আন্ডারস্ট্যান্ডিং বোধ দরকার, তেমনই টাকারও প্রয়োজন। তাই বলে কি স্বার্থহীন ভালোবাসা খুবই রেয়ার। যাকে তখন কিছু বললো না, মনে মনে ভাবতে লাগে, হারামি সব সময় লেকচার মারে। একবার তোকে বিয়ে করে নেই, তারপর দেখাবো আমাকে কষ্ট দেওয়ার ফল। এসব চাপিবাজি বের করব। স্বার্থহীন ভালোবাসা বেয়ার না, এখনো পাওয়া যায়। হলেও হতে পারে। যাই হোক, অনেকে তো থাকলাম, এখন বাড়ি চলেন। হলেও হতে পারে। যাই হোক, অনেক তো থাকলাম, এখন বাড়ি চলেন। তারপর মেসেজ চলে আসলাম। আসে জাকিয়া ফোন দেয়, রিসিভ করতেই বলতে লাগে, কিরে ঠিক মতো আছিস? আপনি গেছেন? তোর না জানলেও চলবে, এখন খেয়ে দে, ঘুমিয়ে যা, বেশি রাত জাগবি না। আচ্ছা। বাই, দেখা হবে কলেজে। বলেই কলটা কেটে দেয়। তখন ভাবতে থাকি, এই মেয়ে এত কেয়ার শুরু করেছে কেন? কোনো মতলব আছে নাকি? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। এভাবে চলতে থাকে আমার জীবন। প্রতিদিন জাকের সাথে ঘোরাঘুরি, একসাথে চলাফেরা, সব মিলিয়ে বেস্ট ফ্রেন্ডের মতো। জাকের আব্বু আম্মুর সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছে। তারা আমাকে নিজের ছেলের মতোই দেখে। এখন জাকিয়াকে আপনি আপনি করে ডাকলে চেতে ওঠে, তাই শুধু কলেজের সিনিয়র হিসাবে আপনি ডাকে, বাট না হলে তুই তুই করে ডাকতে হয়। এইভাবেই সময়টা ভালোভাবেই কাটতে লাগলো। মাঝে মাঝে পরিবারের কথা মনে হলে মন খারাপ লাগে। পেছি বোনটার কথা অনেক মনে হয়। বলে রাখি, জাকিয়াকে পরিবার সম্পর্কে কিছুই বলিনি, সবাই এতিম বলে জানে। তো হঠাৎ একদিন জাকে এসে আমাকে বলতে লাগে, কি রে কি করিস? এই তো বসে রয়েছি। তখন জাকিয়া হাসি মুখে বলতে থাকে, আজকে একটা খুশির সংবাদ আছে। ও মা, তাই নাকি? আজ আমার জন্মদিন। সত্যি অনেক খুশির খবর। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাঙ্কস উইশ করার জন্য। শুধু উইশ করলে হবে না, আজ সন্ধ্যায় আমাদের বাসায় অনুষ্ঠান, তাই অবশ্যই তোকে যেতে হবে। এই নে কার্ড। একটা কার্ড, ইনভিটেশনের কার্ড দিয়ে বলল। কার্ড হাতে নিয়ে বললাম, আমাকে যেতেই হবে? না গেলে হয় না? এমনিতেই এত বড়লোক মানুষের বাড়িতে অনুষ্ঠান হবে, নিশ্চয়ই বিরাট আয়োজন হবে। এখানে আমার মতো সাধারণ ছেলে যাবে, ভাবতে কেমন লাগে। এসব ভাবছি, তখনই জাকিয়া বলতে লাগে, আব্বু আম্মু বলেছে যেন অবশ্যই তুই যাস, না গেলে কিন্তু মন খারাপ করবে, আর তুই না গেলে আমি বার্থডেই পালন করব না। আচ্ছা যাব, মন খারাপ করবেন না। এবার খুশি তো? আমি মনে মনে বলি, হারামি তোর জন্যই আজকের আয়োজন, আর উনি নাকি যাবেন না। মনটা বলছে কুত্তাটার মুখ ভেঙে দেই, তোকে বিয়ের পর সুদে আসলে বোঝাবো আমাকে অবহেলার ফল। তারপর জাকিয়াকে বিদায় দিয়ে ক্লাসে চলে আসলাম। ক্লাস শেষ করে ম্যাথে চলে আসি। যেহেতু জাকিয়ার জন্মদিনে যাব, তাই গিফট একটা নিতেই হবে। বাজারে গেলাম, শপিং মলে ঢুকে একটা সুন্দর দেখে কাচের পুতুল কিনলাম। উপরে জেট অক্ষর খোদাই করা, এটা সুন্দর করে রঙিন পেপারে মোড়জাত করে নিলাম। বুঝতেনি তো জন্মদিনের গিফট বলে কথা। তারপর সন্ধ্যার দিকে জাকিয়াদের বাড়িতে আসলাম। চারপাশ তাকিয়ে দেখি সুন্দর করে সাজানো হয়েছে, যে কেউ দেখলে বলবে বিয়ের বাড়ি। দরজার কাছে আসলাম, আমাকে দেখে জাকিয়ার আব্বু কাছে আসলো। অবশেষে আসছেন তাহলে। জাকিয়া তোমার কথা বলতে বলতে অস্থির হয়ে যাচ্ছে, যাও তাড়াতাড়ি। বলেই আঙ্কেল চলে যান। আমি ভেতরে ঢুকলাম। ও মা, গিয়ে দেখি মেকআপ পরিদের মারামারি, চারদিকে মেয়ে আর মেয়ে। ভালো করে বুঝলাম এরা জাকিয়ার কলেজের বান্ধবীগুলা। আটা ময়দা মাখার কারণে চেনাই যাচ্ছে না। এসব ভাবছি, তখন নীলা সামনে এসে বলল, কিরে তুই এতক্ষণে আসলি? যাকে তোর উপর রেগে আছে, তাড়াতাড়ি ওর রুমে যা। আরে দেরি হওয়ার জন্য রেগে থাকবে কেন? আমি বলতে পারবো নাকি? তোর মানুষ তুই ভালো করেই জানিস। আমার মানুষ মানে? এই তোকে এত কিছু বলতে পারবো না, তুই জাকিয়ার সাথে আগে দেখা কর। বলেই জাকিয়ার রুমের সামনে যাই। মনে মনে ভয় করছে, কিছু করবে না তো আবার, নাকি? দরজার কাছে দাঁড়িয়ে রইলাম। কিরে, আসতে পারি? আমার কণ্ঠ শুনে রাগী গলায় পড়ল। ভেতরে আয়। ভেতরে গিয়ে দেখি মহারানী রাগে গজগজ করছে। কিছু না বলে গিফটের প্যাকেটটা হাতে দিয়ে দিলাম, যাতে কিছু না বলে। তারপর জাকিয়া গিফটটা খুললো। তার নামের অক্ষরে পুতুল পেয়ে অনেক খুশি হলো। তারপর বলতে লাগলো, গিফট আমার সেই পছন্দ হয়েছে, তাই দেরি করার কারণে তোকে করলাম না। আচ্ছা আমাকে বল তো, এই কপাল মানে জোড়া পুতুল দিলি কেন? আরে একটা তুই আর একটা তোর জামাই।
আচ্ছা, তাইলে জামাইটার নাম কি? আরে এটা তোর হবু জামাইয়ের এই আর কি। আজকে আঙ্কেলকে বলে তোর জন্য একটা ছেলে খুঁজে নেব, যাকে তো আমার কথা শুনে রেগে আগুন হয়ে আমার দিকে এগিয়ে আসছে মারবার জন্য। অবশ্য সুবিধা লাগছে না, তাই দিলাম তোর এক ধরে নিচে চলে আসলাম। এইভাবে কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হলো, ভালোভাবেই শেষ হয়েছে। অনুষ্ঠান শেষ হওয়ার পর দেখে যাকে আমার দিকে আসে, সামনে এসেই হাঁটু গেড়ে বসে পড়লো। তারপর বলতে শুরু করে, সেদিনের পর থেকে অনেক ভেবে দেখলাম, তোকে ভোলা আমার পক্ষে সম্ভব না। অনেক বোঝালাম তোকে, তাও আমাকে ভালোবাসার সুযোগ দিলি না। সেদিন জানিস, তোকে যখন বলছিলাম আর তোর পেছনে ঘুরবো না, তখন মনে হয়েছিল এই বুঝি তোকে হারিয়ে ফেলছি, তাই না হারানোর জন্য বন্ধুত্ব করি। তোকে কোনো দিনই এই মন থেকে বুঝতে পারবো না, তোকে অনেক ভালোবাসি রে। প্লিজ তোর বুকে একটু জায়গা দিতে পারবি? আবার একটা কথা বলতে চাই, আই লাভ ইউ। ওন্ট ইউ লাভ মি? আমি জাকের কথা শুনে অবাক, মাথাটা কেমন জানি ঘুরছে। মনে হয় আর কিছুক্ষণ থাকলে অজ্ঞান হয়ে যাব। কখনোই ভাবতেই পারিনি সবার সামনে যাকে এইভাবে ভালোবাসার কথা জানাবে। কোনো কিছু বললাম না, চুপচাপ ঘর থেকে বের হলাম, কেননা এর উত্তর মনে হয় না আমার জানা আছে। সোজা ম্যাচে চলে আসলাম। এদিকে যাকে আমার উত্তর না পেয়ে চোখ খুলে তাকায়, সামনে চেয়ে দেখে আমি নেই। রাগে কান্না করতে করতে ঘরে জিনিস ভাঙতে থাকে, কেউ শান্ত করতে পারছে না। আঙ্কেল আন্টি সবাই অনেক বোঝালো, কিন্তু কিছুতেই শান্ত হচ্ছে না। তখন নীলা এসে বলল, দেখ যাকে এভাবে রেগে ঘরে জিনিস ভাঙলে কি তুই তোর ভালোবাসাকে ফিরে পাবি? এক্ষুনি চল ওর কাছে। কেন ও না বলে চলে গেল? যাকে একটু শান্ত হয়ে বলতে লাগে, তুই ঠিকই বলেছিস, আর ওর জন্য কাঁদবো না। ওকে আজকে জোর করে রাজি করাবো, চল। বলেই জাকিয়া ম্যাচের দিকে আসতে থাকে। এদিকে আমি ম্যাচে আসতেই পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। বের করে দেখি আলিফ ফোন দিয়েছে। রিসিভ করতেই আলিফ তাড়াহুড়ো করে বলতে লাগলো, জাকির তাড়াতাড়ি বাড়ি যা। ওর কণ্ঠটা শুনে অজানা এক ভয় হতে লাগলো। তাড়াতাড়ি বললাম, কি হয়েছে খুলে বল। আলিফ হাবাতে হাবাতে বলতে লাগলো, তোর মা স্ট্রোক করেছে, এইমাত্র আঙ্কেল আমাকে জানালো। কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেছে। আলিফের কথা শুনে বুকটা মোচড় দিয়ে উঠল, হালকা বুকটা চিনচিন করে উঠেছে। কোনো মতে মোবাইলটা কেটে বাস স্টেশনের দিকে দিলাম। তোর চোখ দিয়ে অজরে অশ্রু পড়ছে। যতই হোক মা তো, কোনো সন্তানই এই অবস্থায় মাকে ছাড়া থাকতে পারবে না। কোনো মতে রাতেই বাসের টিকিট কেটে কিশোরগঞ্জের দিকে রওনা দিলাম। সে চেনা জানা গন্তব্য, ভাবিনি কখনো এইভাবে যেতে হবে। এসব ভাবছি আর চোখ দিয়ে পানি পড়ছে। এদিকে যাকে মেসেজে দেখলো আমি নেই, দরজাটা খোলা। তাড়াহুড়োর জন্য দরজাটাও লাগিয়ে নি। যাকে রেগে আমার নাম ধরে চিল্লিয়ে চিল্লিয়ে ঘর ঢুকলো, গিয়ে দেখে আমি নেই। আশেপাশে দেখলো, হঠাৎ টেবিলের ওপর থাকা ডায়েরিটা চোখে পড়লো। ওপরে নাম লেখা, জীবনের গল্পগুলো। কৌতূহলবশত ডায়েরিটা খুলে পড়তে থাকে। শুরু, প্রত্যেক জীবনে কিছু বিষাদময় কালো গল্প থাকে, যা পুরো ব্যক্তির জীবনটাকে সম্পূর্ণভাবে বদলে ফেলে। আমার জীবনে ঠিক তাই হয়েছে। সময়টা ছিল 2023 সালের জানুয়ারি মাস। দেশ জুড়ে নতুন করে স্কুল কলেজ খুলেছে। নতুন ইয়ারে ভর্তি হওয়ায় স্টুডেন্টগুলো যে যার মতো রেডি হচ্ছে, কেননা সেমিস্টারের পহেলা ক্লাস, কলেজের প্রথম দিন। তাই সবার কাছে আলাদা একটা উৎসব আমেজের মতো। আর এদিকে আমি মরার মতো পড়ে ঘুমাচ্ছি। আমার পিচ্ছি বোন তিশা ডাকাডাকি করছে, সেদিকে কোনো খেয়ালই নেই। রাতে দেরি করার কারণে পৃথিবীর সব ঘুম যেন আমার চোখে ভাসছে। তিশা আর সহ্য করতে না পেরে এক মগ পানি নিয়ে মুখে এসে মারল। ধরপড় করে বিছানায় থেকে উঠে গেলাম। চেয়ে দেখি তিশা শয়তানি হাসি হাসছে। বুঝতে আর বাকি নেই তিশার কাজ এটা। পেতনি, তুই আমার স্বাদের ঘুমটা নষ্ট করে দিলি। দাঁড়া, আজকে তুই। আমি উঠতেই তিশা দিল এক তোর। আমিও ছুটলাম ওর পেছনে। ধারা শাকচন্নি, আজকে তোর একদিন কি আমার একদিন। আম্মু বাঁচাও, তোমার শয়তান ছেলে আমাকে মারতে আসছে। বলেই রান্নাঘরে আমার পেছনে লোকালো। আমি গিয়ে বললাম, ভালোই ভালোই বলছি, বের হয়ে আয়, না হলে আজকে তোকে। আম্মু, তুমি ওখান থেকে সরো। দেখ, প্রতিদিন সকালে তোদের এসব ঝগড়াঝাটি আর ভালো লাগে না। এখন দুটোকে খুন্তি দিয়ে দিমু। তখনই তিশা বলল, আমি কি সাথে ঝগড়া করি? তোমার নবাব জাদার আজকে কলেজে প্রথম দিন,
এদিকে পড়ে পড়ে ঘুমাচ্ছে, আমি ডাকতে গেলেই আমাকে কিল মারে। বলো এখন দোষ কার? বলেই নেখা কান্না করে দেয়। দেখেছেন কত বড় মিথ্যুক। আম্মুর কথা শুনে রাগে ফায়ার। খুন্তিটা হাতে নিতেই দিলাম দৌড়। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9:30 বাজে। খাইছে রে, আজকে 10টা বাজে কলেজ। আজকে কলেজের প্রথম দিন। তাড়াতাড়ি ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। 5 মিনিটের ভিতর ফ্রেশ হয়ে নিলাম। তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে ছুটলাম। নিয়ে যেতেই আম্মু ডাকলো, হারামজাদা খেয়ে যা। আরে আম্মু, হাতে সময় নেই। তিশা কই, স্কুলে যাবে না? আমার মেয়ে তোর মতো না, স্কুলে চলে গেছে। কলেজ থেকে ফেরার সময় স্কুল থেকে তিশাকে নিয়ে আসবি। তারপর এসে নিচে গিয়ে স্পেশাল বাইকটার কাছে গেলাম। স্টার্ট দিয়ে সোজা কলেজে বাইকটা পার করে ক্লাসে চলে আসলাম। অনেক স্টুডেন্টের সমাহার। হঠাৎ কে যেন পেছন থেকে চোখ ধরে ফেললো। আচমকা এমন হওয়াতে চমকে উঠি। পেছনে তাকিয়ে দেখি 2 হারামি, ইয়াসিন আর সাপির। কিরে মামা, বুঝলাম না তোরা এখানে? আমরা এখানেই ভর্তি হয়েছি। তোকে সেদিন মিথ্যা কথা বলছিলাম। মামা, কেমন দিলাম সারপ্রাইজটা দুজনে? সাপিরের বলা শেষ করতেই 2টাকে উড়াদোলা দিলাম কয়েকটা ঘষি। দুজনে? বুঝলাম না, মারলি কেন? শালার পোতেন নিজেকে এতিম এতিম লাগছিল। ভেবেছি একলা একলা কলেজে থাকতে হবে। মারছি কারণ মিথ্যা কথা বলছিলি কেন? ওকে মামা, মাফ করে দে, আর মজা করব না। তারপর ঘন্টা বাজল। সবার সিটে যে যার মতো বসে পড়লাম। কিছুক্ষণ পর একজন শিক্ষক আসে। প্রথম দিন, তাই ক্লাস হয় নাই, শুধু পরিচয় পর্ব হয়েছে। এইভাবে ক্লাস শেষ করে হারামি 2টাকে বিদায় দিয়ে তিশা স্কুলের সামনে আসি। এসে দেখি তিশা দাঁড়িয়ে আছে। আমি যেতেই ঠাস করে একটা কিল মারে। কিরে বোন, মারলি কেন? তোমার জন্যে কতক্ষণ দাঁড়িয়ে আছি জানো? তোমার আসার কোনো নামই নেই। আমার কলেজ না ছুটি হলে আসবে কিভাবে? এই জন্য তুই মেরে দিবি? এখন শুধু কিল দিচ্ছি ভাইয়া, বেশি বকবক করলে বাড়িতে গিয়ে তোকে কেলানি দিব। তাই চল তাড়াতাড়ি। কি আর করার, বেশি কথা বললে সবার সামনে শুরু করবে। চুপচাপ তিশাকে নিয়ে চলে আসি। বাড়িতে এসে দরজায় কলিং বেল দিতে একজন এসে দরজা খুলে দিল। আর কেউ নয়, মিম আপু, আমার মামাতো বোন। বয়সে 1 ইয়ার সিনিয়র। ওকে দেখে মনে রাগ হতে লাগলো। যেমন অহংকারী তেমনি একটু খারাপ টাইপের। অনেকদিন আমাকে খারাপভাবে ইশারা ইঙ্গিত দিয়েছিল। আমাকে নাকি লাভ করে। একদিন প্রপোজও করেছিল, বাট আপুর চরিত্র যে খারাপ তাই রাজি হয়নি। অবশ্য দেখতে অনেক সুন্দর। এইসব ভাবছি, তখনই মিমাপু বলল, কি রে, কই হারিয়ে গেল? মিমাপুর ডাকে হোশ ফিরে আসে। কিছু না বলে রুমে চলে আসি। ইচ্ছা মতো একটা খাওয়া দিয়ে রুমে চলে আসি। ঘরে এসে একটা ঘুম থেকে উঠে দেখি বিকেল হয়ে গেছে। তখনই ফোনটা বেজে ওঠে। দেখি ইয়াসিন কল করেছে। রিসিভ করতে ইয়াসিন বলল আজকে নাকি ঘুরবে, তাই ফ্রেশ হয়ে নিচে গেলাম। আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে বাইকের কাছে আসলাম। এসে দেখি চাবি নাই। তখনই তিশা চাবি নাড়িয়ে নাড়িয়ে বলতে লাগলো, চাবি আজকে দেওয়া যাবেই না আমাকে না নিয়ে গেলে। ভালোই ভালোই দিয়ে দে বলছি, না হলে দেব না। কি করবি? দিলাম কয়েকটা। আমিও কিছু খাইছি ঘুষি। এদিকে তিশা কান্না করছে। আম্মু দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে, তাই চাবিটা নিয়ে একটানে বন্ধুদের কাছে সবাই মিলে গেলাম পার্কে। পার্কে যেতেই একটা সিন দেখবো বলে আশা করিনি। মিমাপু একটা ছেলের সাথে কোথায় যেন যাচ্ছে। কিছুক্ষণ পর দেখি একটা চিপা থেকে বের হচ্ছে। বের হতেই দেখি সামনে আমি দাঁড়িয়ে আছি। আমাকে দেখে ভয় পেয়ে গেল। যখন কিছু বলতে যাবে তার আগে আমি বলতে শুরু করি, ছি আপু, তুমি এতটা খারাপ? ভেবেছি শুধু রিলেশন করো, এখন দেখি এই কাজও করো। এক্ষুনি বাড়ির সবাইকে বলে দেব। মিমাপু ভয়ে ভয়ে বলতে লাগলো, প্লিজ তোর পায়ে ধরি, বাড়ির কাউকে জানাবি না। আমি কিছু না বলেই বন্ধুদের নিয়ে ওখান থেকে চলে আসি। সেখান থেকে চলে আসার পরে ইয়াসিন বলল, এটাই তোর মামাতো বোন? বলেছিলাম না কিছুটা খারাপ টাইপের। তো এখন কি বাড়িতে গিয়ে বলে দিবি নাকি? দেখে ভালো করে বোঝাবো যাতে এসবে আর না চড়ায়। যদি বলে এই পথ থেকে ফিরে আসবে তাহলে আর কাউকে জানাবো না। এমনিতেই মামা জানলে অনেক কষ্ট পাবে। তাও ঠিক বলছিস, অপরাধীকে সুযোগ দেওয়া দরকার। এইভাবে কিছুক্ষণ ঘুরলাম। সন্ধ্যা হয়ে যাওয়ায় বাড়ির দিকে রওনা দেই। আসার সময় তিশার জন্য চকলেট আর ফুচকা নিয়ে আসি। এমনিতেই আজকে ঝগড়া করে এসেছি, সেভাবে হোক বাঁচাতে হবে, না হলে আব্বুকে বলে কেলানি খাওয়াবে। ছোট তাই আব্বু একটু বেশি আদর করে। এসব ভাবতে ভাবতে বাড়িতে চলে আসি। দরজার সামনে দেখি
তিশা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। যা ভেবেছি তাই হয়েছে। আমাকে দেখে এক লাফে সামনে দাঁড়ায়। কিছু বলতে যাবে তখনই বললাম, আজকে যদি মাইরি খাওয়া লাগে তাহলে ফুচকা আর চকলেটগুলো আমি একাই খাবো। এই কথা শোনার পর দেখি তিশা খুশিতে আমাকে জড়িয়ে ধরে বলতে লাগে, ইস, আমার পিচ্ছি ভাইটা কি কিছু বলতেই পারি নাকি, আমার কুলু মুলু ভাইয়া। ইসরে, চকলেট না আনলে কেলানি দিত। হয়েছে, নে ধর। আই লাভ ইউ মাই পিচ্ছি ভাইয়া। ওকে, আই লাভ ইউ মাই ফাজিল বন্টো। চকলেটগুলো দিয়ে ঘরে আসি। এসে দেখি আব্বুও অফিস থেকে চলে এসেছে। আমাকে দেখে বলতে লাগলো, কিরে, কলেজের প্রথম দিন কেমন কাটলো? ভালো। ইয়াসিন আর সাব্বিরও ভর্তি হয়েছে। তাহলে তোর জন্য ভালোই হবে। আর কোনো সমস্যা হলে প্রিন্সিপালকে জানাবে, উনি আমার পরিচিত। তারপর ওকে বলে রুমে চলে আসি। মিমাপুকে কোথাও দেখছি না। যাই হোক, আমি আমার রুমে চলে আসি। আমি রুমে আসেই দেখি মিমাপু আমার ঘরে ঢুকছে। কিছু না বলে দরজা লাগাতে থাকে। এসব কাণ্ড দেখে মাথায় বাজ পড়ছে। সাথে সাথে বললাম, আরে আপু, আপনি দরজা লাগাচ্ছেন কেন? আপু তখন বলল, দরজা লাগিয়েছিস কারণটা খুব সোজা, তুই আমার ব্যাপারে সব বলে দিবি। তাই এখন এমন কাজ করব কোনোদিন বলার সুযোগ তো দূরের কথা, তুই বাড়িতেই থাকতেই পারবি না। মনে মনে ভয় পেয়ে গেলাম। আপু কি করতে চাচ্ছে? এসব ভাবার মাঝেই আপু নিজের জামা ছিঁড়তে লাগে। চুলগুলো এলোমেলো করতে থাকে। জোরে জোরে বাঁচাও বাঁচাও বলে চিল্লাতে লাগে। শুধু নির্বাক হয়ে চেয়ে আছে। এসব কি হচ্ছে? আপু কি তাহলে এটাই করতে চাচ্ছে? এসব ভাবার মাঝেই আব্বু আম্মু দরজা ধাক্কাতে লাগলো। কিরে, কি হয়েছে? দরজা খোল। তখনই মিমাপো কান্না করতে করতে দরজা খুলে দেয়। দরজা খোলার পর শুনশান নীরবতা। কেউ কথা বলছে না, শুধু মিমাপোর ফোপানোর আওয়াজ। মনে মনে ভাবতে থাকি, নারীদের প্রতারণার ফাঁদ খুবই বিষাক্ত। আপু জিজ্ঞেস করে, কি হয়েছে? কেউ তো কথা বল। মিম, তোমার এই অবস্থা কেন? তখন মিমাপু কান্না করে বলল, আমি ওর রুমে কথা বলতে এসেছিলাম, তখন ও আমাকে খারাপ কাজ করার জন্য বলে, কিন্তু আমি রাজি না হওয়ায় আমার ইজ্জত নিতে চেয়েছিল। তোমরা না আসলে। বলেই থেমে যায়। আব্বু আম্মুর বুঝতে বাকি নেই। তখনই আম্মু এসে জুতা দিয়ে গালের মধ্যে বাড়ি মারে। বাড়ি খেয়ে টাল সামলাতে না পেরে ধরে গিয়ে পড়ি। প্লিজ, তোমরা বিশ্বাস করো, মিমাপুর নাটক করছে, আমাকে ফাঁসাতে চেয়েছে। আমি কিছু কথাটা না বলার আগেই আব্বু এসে থাপ্পড় মারে। একটা মেয়ের ইজ্জত নিতে চেয়ে আবার মিথ্যা বলিস? বলেই মারতে আসলে আম্মু আব্বুকে ফিরে নিয়ে কান্না করতে করতে বলে, ওকে মেরো না, মারলে নিজেই সহ্য করতে পারবো না। আমার ভাবতেই ঘৃণা লাগছে, ওর মতো কুলাঙ্গারকে এত বছর মানুষ করেছি। এক্ষুনি বলো বাড়ি থেকে চলে যেতে। প্লিজ আম্মু, বিশ্বাস করো। কি গো, ওকে বলো আমার সামনে থেকে চলে যেতে, না হলে আমার মরা মুখ দেখবে। এখনো দাঁড়িয়ে আছিস কেন? বেরো আমার বাড়ি থেকে। তোর জন্য পরিবারের কারো ক্ষতি হতে পারবে না। স্পষ্টভাবে বুঝে গেলাম এখন আর এখানে থাকা হবে না। ভাবতেই অবাক লাগে, নিজের পরিবার, মা বাবা কিভাবে নিজের ছেলেকে বিশ্বাস করতে পারে না। সব কিছু গোছালাম, প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বের হয়ে গেলাম বাড়ি থেকে। বের হতেই তিশা এসে পেছন থেকে জড়িয়ে ধরে কান্না করে বলতে লাগে, প্লিজ ভাইয়া, তুমি কোথাও যেও না, আমি আমি একলা থাকতে পারবো না। না রে পেয়েছি, একটা গোলাঙ্গার কখনো ভদ্র সমাজে থাকতে পারে না, তার জায়গা ভালো সমাজে নেই। বলে তিশাকে ছাড়িয়ে নেই। তারপর বাবা মার উদ্দেশ্যে বললাম, ভালো থেকো, কোনোদিন মনে হয় না ফেরা হবে এখানে। দয়া করে এই কোলাঙ্গারটাকে মাফ করে দিও। আর একটা কথা বলে যাই, সত্য কখনো চাপা থাকে না। আর মিমাপু, আপনাকে বলে রাখি, প্রকৃতি কখনো ছাড় দেয় না, রেডি থাকবেন। আমার থেকে বেশি কষ্ট আপনি পাবেন। বলে বাড়ি থেকে বের হয়ে আসি। তিশা অনেক ডেকেছে, পেছনে ফিরে তাকায়নি। বাড়ি থেকে বের হয়ে একবারে পেছনে ফিরে তাকায়, শেষবারের মতো দেখে নেই, হয়তো জীবনে কোনোদিন নাও আসতে পারি। চারদিকটা অন্ধকার। মোবাইলের দিকে তাকিয়ে দেখি রাত 9টা বাজে। এত রাতে যাবই বা কোথায়? মাথায় প্রচণ্ড টেনশন হচ্ছে, কি করব বুঝতে পারছি না। হাঁটতে হাঁটতে বাজারে আসলাম। মন বলছিল ইয়াসিন আর সাব্বিরকে সব খুলে পড়ি, না, ওদের বললে এখান থেকে যেতে দেবে না। এর চেয়ে ভালো ঢাকায় চলে যাই। আলিফেরও নাম্বার আছে, নিশ্চয়ই ওকে বললে কিছু একটা ম্যানেজ করে দেবে। ঢাকার বাসের টিকিট কেটে উঠে পড়লাম। জানালার ধারে বসে আগের ঘটনাগুলো ভাবতে লাগলাম। এভাবে কখন যে চোখ লেগে পড়ে খেয়ালই করে নেই।
মানুষের চেঁচামেচিতে ঘুম ভাঙলো। দেখি সকাল হয়ে গেছে। এইমাত্র মনে হয় বাস আসলো। বাস থেকে নেমে আলিফকে কল দিয়ে সব বললাম। কিছুক্ষণ পরে আলিফ স্টেশনে এসে আমাকে নিয়ে গেল। তারপর থেকেই আলিফের কাছেই থাকি। আগের কলেজ থেকে সার্টিফিকেটগুলো আলিফের মাধ্যমে নিয়ে আসি। তারপর ওর সাথে একটা কলেজে ভর্তি হই। এভাবে চলতে থাকে বাকি জীবন। নিজেও জানি না সামনে কি হবে। আবার কি ফিরে যেতে হবে সেই চিরচেনা শহরে? ডায়েরিটা পড়ে জাকিয়া কাঁদতে লাগলো। মনে মনে বলে, এই জন্যই তো ও সেই দিন নদীর পাড়ে কেঁদেছিল। আলফির কাছ থেকে ওর ঠিকানা নিয়ে আমি ওর কাছে যাব। আর এদিকে আমি পুরনো গল্পগুলো মনে করে কাঁদতে লাগলাম। আমার যদি কিছু হয়ে যায় নিজেকে ক্ষমা করতে পারবো না। এসব ভেবে কখন যে ঘুমিয়ে পড়ি টেরই পাইনি। সকালে ঘুম থেকে উঠে দেখি কিশোরগঞ্জ এসে পড়েছি। বাস থেকে নেমে রিক্সা নিয়ে ছুটলাম সদর হাসপাতালের দিকে। হাসপাতালে গিয়ে আমার কেবিনের নাম্বারটা নিয়ে 405 নাম্বার কেবিনের নিকট যেতেই দেখলাম আব্বু দাঁড়িয়ে আছে। বহুদিন কেটেছে, দেখা হয় না সেই চিরচেনা পরিচিত মুখটা। বুকটা কেমন শীতল অনুভব করছে। হয়তো এটাই প্রিয়জনদের দেখার ব্যাকুলতা। সেই মুহূর্তে রাগ অভিমান যতই থাকুক না, কিছুই বাধা দেবে না। সোজা আব্বুকে জড়িয়ে ধরি। আব্বু কিছু বোঝে না, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। হয়তো অনুতপ্ত বোধ করেছে। প্লিজ বাবা, মাফ করে দে আমাদের, সেদিন বুঝতে পারিনি। মা বাবা কখনো সন্তানের কাছে মাপ চাইতে পারে না, যতই ভুল হোক। আর এসব বলো না, আম্মুর কাছে চলো। তারপর কেবিনে ঢুকে দেখলাম আম্মু শুয়ে আছে, মুখে একটা অক্সিজেন মাস্ক লাগানো। আম্মুকে এই অবস্থায় দেখে বুকের ভিতর ধরফর করছে। পাশে দেখে তিশা বসে আছে। আমাকে দেখে কান্না করতে করতে জড়িয়ে ধরে। তিশার কান্নার শব্দে মা জেগে ওঠে। আমাকে দেখে মাস্কটা মুখ থেকে সরিয়ে উঠতে যাবে, তখনই আম্মুকে থামিয়ে দিয়ে পাশে বসি। প্লিজ আম্মু, মাফ করে দাও। আর কোনোদিনও তোমাকে ছেড়ে যাব না। দেখো আমি এসে গেছি, তোমার কিছু হবে না। আবার কথা শুনে আম্মু বিছানা থেকে উঠে বসে। তারপর জড়িয়ে ধরে বলতে থাকে, বাবা আমাদের মাফ করে দে, তোকে না বুঝে কষ্ট দিয়েছি। আর এই কথা মুখেও আনবে না। তোমাদের প্রতি আমার কোনো রাগ নেই। তোমাকে যেভাবে হোক সুস্থ করে তুলতে হবে। তুই এসেছিস, এমনিতেই আমি সুস্থ হয়ে যাব। কথা দে আর আমাদের ছেড়ে যাবি না। কোথাও যাব না। তারপর ডাক্তার আসে, কিছু পরীক্ষা নিরীক্ষা করে বলে, আপনাদের টেনশন করতে হবে না, রুগী বেশি চিন্তা করার কারণে এমন হয়েছে। তাই এখন থেকে রুগীকে চাপমুক্ত রাখবেন, তাহলে ঠিক হয়ে যাবে। ডাক্তারের কথা শুনে সবার মুখে হাসি পড়ল। পেছনে তাকিয়ে দেখি মামা মামিও এসেছে, সাথে দেখি মিমাপু। কিন্তু আগে সে মিমাপু না, কেচে ভর করে দাঁড়িয়ে আছে, একটা পা নেই। মিমাপু আমাকে বলতে লাগে, মাফ করে দে রে, তুই ঠিকই বলেছিস। প্রকৃতির জুলুমের অত্যাচার একদিন শুতেই আসলে ফিরে দেবেই। আজ ঠিকই দুর্ঘটনায় আমার পা নেই। যাই হোক, সেসবে কোনো আফসোস নেই। আমার পাপের ফল আমি পেয়ে গেছি। প্লিজ আমাকে মাফ করে দে তুই। ক্ষমা করলে হয়তো কিছুটা শান্তি পাবো। মিমের কথা শুনে নিজের কাছেই খারাপ লাগলো, তাই মাফ করে দিলাম। তারপর আম্মুকে নিয়ে বাড়িতে চলে আসি। বাড়িতে ঢুকে দেখি সব আগের মতোই ঠিক। আমার রুমে গিয়ে বেশ অবাক হলাম। সেই বহুদিন আগের মতোই গোছগাছ করা। ভাইয়া অবাক হচ্ছো নাকি? আমি গুছিয়ে রাখতাম রুমটা। বাহ পেয়েছি, অনেক বড় হয়ে গেছিস। খবরদার ভাইয়া, আমাকে এই পিচ্ছি বলবা না। আমি এখন ক্লাস 7-এ পড়ি। ওরে আমার আপুটারে, অনেক বড় হয়ে গেছিস। নিচে গিয়ে দেখো তোমার বন্ধুরা এসেছে। কারা? তুমি গিয়েই দেখো। তারপর নিচে গিয়ে দেখলাম সাব্বির আর ইয়াসিন এসেছে। আমি যেতেই বলা শুরু করলো, তুই এত বড় হারামি হবি ভুলেও ভাবতে পারিনি। তুই একবার আমাদের সাথে কথা বলার প্রয়োজন মনে করলি না? আরে তোরা রাগ করিস না, ভাবছিলাম তোরা আমাকে ভুল বুঝবে। হয়েছে রাগ, চল ঘুরে আসি। অনেকদিন সে আড্ডাটা আর জমে না রে তোকে ছাড়া। চল। তারপর আম্মুকে বলে ওদের সাথে যাই। পরিচিত জায়গাগুলো দেখে আনন্দে চোখ জোড়া ভেজে উঠেছে। এই জায়গাগুলো আমাদের ভালো করে চেনে। বিলের ধারে সারি সারি গাছগুলো মনে হয় আমাদের স্বাগত জানাচ্ছে। হয়তোবা তাদের ভাষাতেই বলছে, শিকড় ছাড়া মানুষ চলতে পারে না। মানুষ পৃথিবীর যেখানেই থাকে না কেন, শিকড়ের টানে ঠিকই একদিন ফিরে আসবে। শহরের বস্ত্রময় কংক্রিটের দালাল মগজে থাকলেও মনটা পড়ে থাকে ছোট থেকে বেড়ে ওঠা শিকড় অথবা মরুভূমির প্রতি। অনেকক্ষণ পরিচিত জায়গাগুলোতে তিনজন বসে আড্ডা দিলাম।
হয়তো জীবনের ছোটকাল থেকে এই জায়গাগুলোতে বেড়ে ওঠা, কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমাদের কেরিয়ার নামক শত্রুটা শিকড়ের সম্পর্কটাতে ছিন্ন করে দেবে, ব্যস্তময় করে তুলবে চাকরি নামক যান্ত্রিক জীবনে। কিন্তু মনটা পড়ে থাকবে আমার মাতৃভূমির প্রতি। আজ মন খুলে অনেক অনেক হাসলাম। বহুদিন মনে হয় এরকম অনুভূতি আমি পাইনি। আসলে জন্মভূমি প্রতিটা ব্যক্তির হৃদয়ে, প্রতিটা স্পন্দনে, প্রতিটা শ্বাসে, প্রতিটা রক্তের কোণায় জড়িয়ে আছে। কেউ তাকে ভুলতে পারে না। অনেক ভালো লাগলো। তারপর সবাই বাড়িতে চলে আসি। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এত ভালো সময়ের মধ্যে জাকের কথা মনেই পড়ছে না। আম্মু এখন সুন্দরভাবে সুস্থ। একদিন সকালে ঘুমাচ্ছি, তখন মনে হলো কেউ আমার বুকে শুয়ে আছে। তাড়াতাড়ি চোখ খুললাম। ও মা, এই তো দেখি মাইয়া। খাইছে রে, এটা আবার কোন পাগল? মুখটা তুলতে দেখি এটা জাকিয়া। ওকে দেখে তো অবাক হলাম। ও এখানে, তা বুকে কেন? এই ওঠেন, কি করছেন? তখন জাকিয়া বলতে লাগে, কুত্তা চুপ, আমার ঘুম হারাম করে নিজে আরামে ঘুমাস। আজকে এখান থেকে ভুলে উঠবি না। কি করবি তুই? আরে কেউ দেখলেই সমস্যা হবে। আর আপনি এখানে কিভাবে? কিছুই তো বুঝলাম না। কিছু বোঝা লাগবে না, নিচে গিয়ে দেখ, সব বুঝে যাবি। তারপর নিচে গেলাম। নিচে গিয়ে দেখি আঙ্কেল, আন্টি, রাফসান সাথে আলিফ। বুঝতে আর বাকি নেই, আলিফই এদের নিয়ে এসেছে। আমি আসতেই আলিফ এসে আমায় জড়িয়ে ধরে। তারপর আঙ্কেল আন্টি বলতে লাগলো, তুমি অন্তত আমাদের সব বলতে। এই তুমি আমাদের বাবা মা মনে করতে? আসলে আন্টি, আম্মুর খবর শোনার পর মাথা ঠিক ছিল না। তা না হয় ঠিক, কিন্তু জাকিয়া তো তোমাকে ভালোবাসতো, ওকেও কিছু বলো নাই? আমি কিছু বলছি না। তখনই জাকে এসে আম্মুকে জড়িয়ে ধরে বলতে থাকে, জানো আম্মু, শয়তানটা আমাকে অনেক কষ্ট দিয়েছে। এতদিন ভালোবেসে লুকিয়ে এখানে চলে এসেছে আমাকে না নিয়ে। জাকের কথা শুনে ভাষা হারিয়ে ফেললাম। কি বলে এসব? এসব ভাবার মাঝেই আম্মু বলল, ওকে মামুনি, তুমি আর চিন্তা করো না, ওর সাথেই তোমার বিয়ে দিব। ইস, কি মিষ্টি একটা মেয়ে। আর তুই ওকে কষ্ট দিয়েছিস, আজকে তোর নাস্তা বন্ধ। আম্মুর কথা শুনে মনে হয় পাগল হয়ে যাব। কি মেয়ের বাবা! আসতে না আসতেই আম্মুকে পটিয়ে ফেললো। তারপর সকলে মিলে সিদ্ধান্ত নিলেও আজকে সন্ধ্যাতেই ঘরোয়াভাবে আমাদের দুজনে বিয়ে। আমি আর কিছু বলিনি। জাকের মতো জীবনসুখী কজনই বা পাবে যে আমাকে এত ভালোবাসতে পারে? আমি কেন পাবো না? তারপর তারপর নাস্তা করলাম। বিকেল হতেই একের পর এক হারামিরা আসতে লাগলো। সবগুলো আমাকে পচিয়ে মাছে। কেন এত তাড়াতাড়ি বিয়ে করেছি? যাই হোক, এভাবে সন্ধ্যা হয়ে আসলো। পারিবারিকভাবে বিয়ে হওয়ার কারণে বাইরের মানুষ বলা হয়নি, শুধু পরিবারের লোকজনই ছিল। এভাবে সন্ধ্যার পরে আমার আর জাকিয়ার বিয়ে সম্পন্ন হলো। তারপর ছাদে গেলাম। গিয়ে দেখি 3 হারামি, মানে আলিফ, ইয়াসিন, সাব্বির বসে আড্ডা দিচ্ছে। আমি যেতেই সাব্বির বলল, দেখ দেখ, সিনিয়র বেটির জামাই আসছে। ওই হালারপো, সিনিয়র মানে? এই বেটা, মানে করিস না। আলিফ আমাদের সব বলে দিয়েছে কেমনে সিনিয়র মেয়ের সাথে পরিচয়। ও, তাহলে আলিফ মামা ইতিহাস সব বইলে দিছস? আলিফ। তখন আলিফ আমার চাওয়া দেখে বলল, দেখ মামা, তুই হারামি যেভাবে আমাকে ধরছে, না বললে কেলানি দিত। এভাবে ছাদে অনেকক্ষণ আড্ডা দিলাম। তখনই তিশা এসে বলল ঘরে যেতে। যখনই ঘরে যাওয়ার জন্য পা বাড়াই, তখনই ইয়াসিন বলল, খারাপ মামা, কই যাস? আগে আমাদের হিসাব নিকাশটা মেরে যা। তোদের হিসাব মানে? এত কষ্ট করে তোর বাসর সাজালাম কি এমনিতেই? আরে বেটা, এটা বাদ দিয়ে ধর ওকে। বলেই 3 জন হারামি আমার উপর ঝাঁপিয়ে পড়ে। একটা টাকা না, 5-5 হাজার টাকা মেরে দিয়েছে। কি আর কর্ম, মনের দুঃখে দিছে হারা। যাই হোক, খাইলে আমার বন্ধুরাই খাইছে। তারপর রুমের সামনে আসলাম। ভয়ে করে যা ধুকধুক করছে। তখন এক হারামি ধাক্কা দিয়ে ঘরে ঢুকিয়ে দেয়। ধপাস করে ঘরের ভিতর গিয়ে পড়ি। আমার আশা শব্দ পেয়ে জাকিয়ে ঘাট থেকে নিচে নামে। কিছু না বলেই গলা ধরে ঘাটে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর ধুম করে একটা ঘুষি মারে। আহ! এই চুপ কর, না হলে এমন জায়গায় বাবা হাত পাবি না। দেখছেন কত বড় গন্ডি? এদিকে আমি বোকার মতো চেয়ে আছি। এই চেয়ে কি দেখছিস? তোকে আজ মজা দেখাবো। দেরি করার কারণে দিলাম একটা, এখন দিমো আগের ঘটনাগুলোর জন্য। প্লিজ আপু, আজকের বলা শেষ না করতে যাকে আমার উপর ঝাঁপিয়ে পড়ে আর কি শুরু করে দিল এতদিনের অপেক্ষার কাজ।
এখনো কি দেখছেন? যান ভাগেন, গুন্ডি যাকে আর কাজ করতে দেন, না হলে আপনাদের গিয়ে কেরানি দিয়ে আসবে। টাটা, বাই বাই, আপ্পান, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।